আমি আত্মহত্যা করতে চাই, তবে বেঁচেও থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু মাথা কাজ করা বন্ধ করে দিছে। একটা কথাই মাথায় আসতেছে, কার জন্য বেঁচে থাকবো। তাই আপনি এমন কিছু করুন বা বলুন যাতে আমি আত্মহত্যা না করি। আমার মাথা থেকে যেন এই ভূতটা নেমে যায়। আপনার কাছে সময় 30 মিনিট। আমার কাছে কিন্তু ব্লেড আছে, আর অলরেডি হাতের কিছুটা অংশ কাটছি। তবে এটা তেমন কিছু না, এই কাটাতে কেউ মারা যায় না। সময় তখন রাত 12টা মাত্র। গোসল করে বের হলো রাইসা। সে 1 বছর পর আজ বাসায় ফিরেছে। বাসায় আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই এসেই বাবা মার সাথে গল্পে করে গোসল সেরে নেয়। একটু পর তার মা তাকে খাবার এনে দিল। সে পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই করে যা তার পরিবারের কেউ জানে না। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাসায় এসে আগে সে তার গল্পের পেজে পোস্ট করছিল যে আজ থেকে আবার গল্প দেওয়া শুরু করব। পাঠক পাঠিকারা আছেন তো, সেজন্য রাইসা খাবার সামনে নিয়ে হাতে ফোন নিয়ে নেটে যায়। দেখে পেজে অনেক মেসেজ করেছে। সে এক এক করে দেখতে লাগলো। হঠাৎ একটা মেসেজ তার চোখ আটকে গেল। সে কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করে। তারপর যা দেখে সে বোকা বনে যায়। মেসেজে লেখা ছিল, আমি আত্মহত্যা করতে চাই, তবে বেঁচেও থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু মাথা কাজ করা বন্ধ করে দিছে। একটা কথাই মাথায় আসতেছে, কার জন্য বেঁচে থাকবো। তাই আপনি এমন কিছু করুন বা বলুন যাতে আমি আত্মহত্যা না করি। আমার মাথা থেকে যেন এই ভূতটা নেমে যায়। আপনার কাছে সময় 30 মিনিট। আমার কাছে কিন্তু ব্লেড আছে, আর অলরেডি হাতের কিছুটা অংশ কাটছি। তবে এটা তেমন কিছু না, এই কাটাতে কেউ মারা যায় না। এমন মেসেজ দেখে তার মাথা ঠিক থাকে। তখন গভীর রাত ছিল। রাইসা তাড়াতাড়ি যার আইডি থেকে মেসেজ আসছে তার প্রোফাইল চেক করলো। পোস্ট দেখে বুঝলো ছেলেটা রিলেশন করে। তার থেকে বড় কথা, ছেলেটা রাইসার ক্রাশ। ছেলেটা বললেও ভুল হবে, ছেলেটার আইডি সে এর আগে অনেকবার ঘুরেছে। ছেলেটার কিছু পোস্ট আছে যা তার ভালো লাগে। রাইসার গল্পের মেইন জিনিসগুলো ছেলেটা পোস্ট করত। যার আইডি থেকে মেসেজ আসছে তার আইডির নাম মাহিম চৌধুরী। ও মাই গড, আমার ক্রাশ এই 1 বছরের মধ্যে রিলেশনে জড়ায় পড়ছে। তার উপর আবার ছ্যাঁকাও খেয়ে গেল নাকি? মরতে চায় কেন? কি করব আমি? আল্লাহ বুদ্ধি দাও আমাকে। সময় দেখলাম তার সময় দেওয়া 30 মিনিট 10 মিনিট চলে গেছে এসব ভাবতে ভাবতে। তারপর মাহিমের আইডিতে এসএমএস করলাম, আমি যা বলতেছি মন দিয়ে শুনুন। তার আগে একটা কথা, আমি বিশ্বাস করব কেমন করে যে আপনি আমার সাথে মজা করতেছেন না? তখন মাহিম কিছুটা সময় নিয়ে ভাবল, আসলেই তো, কেউ এমন করে বিশ্বাস করবে? তারপর সে বুদ্ধি করে একটা ভিডিও বানালো। তারপর পেজে সেন্ড করলো। এর মাঝে রাইসা ভিডিওটা দেখলো। ব্লেড নিয়ে হালকা করে হাতে টান দিয়েছে, আবার ব্লেড দিয়ে হাতে স্লাইড করতেছে। কি ম্যাম, আপনার বিশ্বাস হলো নাকি ভিডিও কল করতে হবে? আপনার কিন্তু সময় যাচ্ছে। হুম, বিশ্বাস হয়েছে। আর আমি আপনাকে যা যা বলি মন দিয়ে শোনেন। এটা ছাড়া আমার কাছে এই মুহূর্তে কোনো বুদ্ধি নেই। আচ্ছা বলেন, ভালো বুদ্ধি দিয়েন। এমন বুদ্ধি দিয়েন না যাতে আবার 2 মিনিট আগেই পটল ওঠায়। তারপর রাইসা কিছু টিপস দিল এই মুহূর্তের জন্য। তার আর খাওয়া হলো না। সে আবারও মাহিমের আইডিতে গেল। সে মূলত ক্রাশ খেয়েছিল তার পোস্টের অ্যাটিটিউডের উপর। কিন্তু এখন দেখছি একটা পিক আপলোড করা আছে। এর আগে কোনো পিক আপলোড করা ছিল না। ছেলেটা অনেকটা সুন্দর সে দেখলো। এরপর সে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লো। এর মাঝে এদের পরিচয়টা দিয়ে দিই। রাইসা ইসলাম, বাবা মায়ের প্রথম সন্তান। তার আরও 2টা বোন আর একটা ভাই আছে। এক বোন ইন্টার প্রথম বর্ষে পড়ে, নাম কানিস ফাতেমা। সবাই ফাতেমা বলেই ডাকে। তার ছোট 2জন ক্লাস 5-এ জমজোড়া। তাদের নাম অনন্যা আর সুজিত। মা গৃহিণী, বাবা স্কুল মাস্টার। এবার মাহিম চৌধুরীর পরিচয় দেওয়া যাক। মাহিম চৌধুরী 3 ভাই, মাস্টার্স কমপ্লিট, নিজেদের বিজনেস আছে। মেজো ভাই মাহির চৌধুরী, অনার্স প্রথম বর্ষ। ছোট ভাই রাতুল চৌধুরী, ক্লাস 8-এ পড়ে। বাবা মা রাইসা এদিকে ঘুমে কাতর, আর ওদিকে মাহিম চৌধুরী রাইসার কথা মতো কাজ করতে লাগলো। প্রথমে তার এক ডক্টর বন্ধুকে ফোন দিল। অর্ণব দোস্ত, হেল্প লাগবে তোর? বিপদে আছি আমি, হেল্প কর প্লিজ। উল্টাপাল্টা প্রশ্ন করবি না আমাকে, বুঝলি? আর পাকনামি করবি না, মাথা গরম আছে এমনি। ওম, এত রাতে কিসের হেল্প বল? আমি এখনো হসপিটালে আছি, একটু পর বাসায় যাব।
আর কি এমন হয়েছে যে এমন তেজ দেখাস? বল, পাকনামি করবি না। যা যা বললাম তাই তাই করবি, ওকে? আর ভুল করে সত্যি কথা বলবি না, নয়তো সত্যি সত্যি হারাবি আমাকে কিন্তু। মাহিম অর্ণবকে বেশ কিছু কথা বলে। অর্ণব বোকা বনে যায়। মাহিমের পাগলামিতে সে নাকি সায় দিবে। অর্ণব কিছুটা রেগে গেল। কিন্তু কেন, কি হয়েছে বলতো? এসব করতে পারবো না। তোর মা বাবা কষ্ট পাবে দোস্ত। এটা কেমন কথা বলতো? এটা কোন ধরনের ফাজলামো? তুই ঠিক আছিস তো? আমি আসতেছি তোর বাসায়, ওয়েট কর। এত কথা বলিস না তো। আসবি কিন্তু এখন না, যখন কেউ বাসা থেকে ফোন করে ডাকবে তখন আসবি। এখন এসে আমার মেজাজ খারাপ করাবি না, মাথা গরম আছে, কিছু একটা করে বসবো কিন্তু। ওকে জান্টুস, রাগিস না। যা বলছিস মনে থাকবে, এমন কিছু করিস না। আমি আছি তো তোর জন্য। আমি রেডি, ফোন দেওয়া মাত্র হাজির হব, কেমন? তারপর মাহিম ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। পাশে ঘুমের ওষুধের পাতা ফাঁকা করে রাখে। তারপর হাতে ব্লেড দিয়ে কয়েকটা টান দিল। বাড়ির সবার ঘুম হারাম হয়ে গেছে ভাঙচুরের শব্দে। সবাই মাহিমের রুম এসে দেখে ঘরের সব কিছু নিচে পড়ে আছে। পাশে মাহিম পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তার পাশে ঘুমের ওষুধ, তার উপর হাত থেকে রক্ত পড়ছে। মাহির তাড়াতাড়ি ডক্টর অর্ণবের কাছে ফোন করে। আর বাসায় সবাই কান্নায় ভেঙে পড়ে। বাবু, এই বাবু ওঠ। কি হয়েছে বাবু? ওঠ। আমার বাবু, কথা বল বাবু, ওঠ। বাবু, আমরা কি তোকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? বাবু, কথা বলছিস না কেন বাবু? প্লিজ কথা বল বাবু। তখন মাহিমের বাবা কান্না করতে লাগলো। সব থেকে তারা মাহিমকে বেশি ভালোবাসে। ছেলেটা এমন কিছু করবে তারা বুঝতে পারেনি। সাথে মাহিমের ছোট ভাই তো কান্না করতে করতে শেষ। মাহির রাতুলকে সান্ত্বনা দিচ্ছে। মাহির না পেরে বলল, অর্ণব 10 মিনিটের মধ্যেই চলে আসে। তারপর হাতে ব্যান্ডেজ করে নেয়। তার কিছুক্ষণ পরে বলে, মাহিমকে চেক করে বলে, সরি আন্টি, মাহিম আর বেঁচে নেই। আমার আসতে লেট হয়ে গেছে। আর তার আগে মাহিমের হাত থেকে প্রচুর ব্লাড গেছে। তাছাড়া মাহিম ঘুমের ওষুধ খেয়েছে, একটা পাতার সব কয়টা। আমি আসার আগেই ও মারা গেছে, আমাকে মাফ করবেন। কথাটা শোনার পর মাহিমের পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। মাহিমের মা বাবু বাবু করে কাঁদতে লাগলো। এক পর্যায়ে তিনি সেন্স হারিয়ে ফেলে। আর এদিকে তার ভাইরা পাগলের মতো করতে থাকে। মাহিমের বাবার চোখ দিয়ে পানি পড়ছে। ওনার বিশ্বাস হচ্ছে না এটা কি তাদের ফাহিম, তাদের ছেড়ে চলে গেছে। মাহিমের বাবার চোখ দিয়ে পানি পড়ছে। ওনার বিশ্বাস হচ্ছে না এটা কি করে তাদের মাহিম তাদের ছেড়ে গেল। সবাই যেন নিজেদের মুখের ভাষা হারিয়ে ফেলছে। অর্ণব মারুফা চৌধুরীর পা চেক করে দেখে ঠিক আছে, সেন্স হারিয়েছে অতিরিক্ত চিন্তার কারণে। এবার আর মাহিম চুপ থাকতে পারলো না, চোখ খুলেই কেঁদে দিল। সবাই তো অবাক। মাহিম তার মাকে ডাকতে লাগলো কাঁদতে কাঁদতে। মামুনি দেখো, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। মামুনি চোখ খোলো, আমি তো মজা করতেছিলাম মামুনি, তোমরা আমাকে ভালোবাসো কি না সেটা পরীক্ষা করতেছিলাম। মামুনি চোখ খোলো, তোমার বাবু ঠিক আছে মামুনি। এদিকে মাহিমের বাবা মাহিমের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। মাহিম দেখলো আচ্ছা বাবার চোখেও পানি। সত্যি এবার মাহিমের নিজের উপর রাগ হলো। এই মানুষগুলোকে ছেড়ে যে মরা চিন্তা করছিল। মাহিম তার বাবাকে জড়িয়ে ধরলো আর ভাইদের অবস্থা দেখলো। সবার কি একটা অবস্থা হয়েছে। একটু পর মারুফা চৌধুরী সেন্স ফেললো। উঠে মাহিমের সারা চোখ মুখে চুমু দিতে লাগলো। মাহিম তার মামুনির গালে হাত দিয়ে বলতে লাগলো, সরি মামুনি, আমি ঠিক আছি, কান্না করো না। যাও, তোমার শরীর ভালো না, ঘুমাও। না, আমি এখানেই থাকবো বাবু। তোকে রেখে যাব না আমি। তুই এত বড় একটা ছেলে, এইভাবে মজা করতে পারলি? তুই কি বাচ্চা বাবু? মাহিম বুঝলো তার মামুনি আর তার কথা শুনবে না। হঠাৎ করে রাতুল কেঁদে উঠল। মাহিম রাতুলকে জড়িয়ে নেয় নিজের সাথে। আমি ঠিক আছি পিচ্চি, কাঁদিস না। যা মাহির ভাইয়ার সাথে গিয়ে ঘুমা। আমি ঠিক আছি পাকনা, কাঁদিস না ভাই আমার। কিন্তু রাতুল কথা শুনলো না। তাদের সাথে থাকবে বলে জেদ ধরলো। তাই মাহিম কিছু না বলে ওর সাথে রাখলো। তারপর সবাই নিজের রুমে যায়। আর মাহিম তার মামুনি আর রাতুলকে সাথে নিয়ে শুয়ে পড়ে। মাহিম মনে মনে বলছে, রাইসা ম্যাম, আপনাকে অনেক শুক্রিয়া। আপনার জন্য আজ মামুনি বাবাইয়ের ভালোবাসা বুঝলাম। যে বাবাই কখনো কান্না করে না, সে আজ আমার জন্য কান্না করছে। আমি কার মোহে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম, এই মানুষগুলো যে বাঁচত না আমাকে ছাড়া। সকালে গায়ের উপর ভারী কিছু অনুভব করলো রাইসা। চোখ খুলে তাকিয়ে দেখে তার 2 বোন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। তার মুখে আপনা আপনি হাসি ফুটে আসতো। রাইসা তাদের সরালো না,
ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 7টা বাজে। সে ফোনটা হাতে নিয়ে নেটে গেল, গিয়ে পেজের টেক্সট চেক করলো। তার ভয় হতে লাগলো। রাইসা বিড়বিড় করে বলল, তাহলে কি মাহিম সত্যি সত্যি মরে গেল নাকি? একটা টেক্সটও করে নাই। ইস, ভালো একটা বুদ্ধি দিতে পারলাম না। তখন দেখলো তার ফোনে SMS আসছে। চেক করে মুখে হাসি ফুটলো। মাহিমের আইডি থেকে টেক্সট আসে, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আজ একটা ভুল কাজ করা থেকে বেঁচে গেলাম, আর পাগলামি কাজ থেকে বিরত থাকতাম। বুঝলাম একজনের জন্য নিজেকে শেষ করতে চাওয়া পাগলামি ছাড়া কিছু না, কারণ বাবা মা যে পাগলের মতো ভালোবাসে সেটা বুঝতে চাই না আমরা। বেঁচে আছেন তাহলে? আমি তো ভাবলাম আপনি পটল তুলতে গেছেন। যাক, ভালো হলো। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। পার্সোনাল একটা প্রশ্ন, সেটা কিছুটা। ইয়েস ম্যাম, বলেন। এত বড় উপকার করলেন, তার বিনিময়ে কি শুনতে চান বলুন। আত্মহত্যা করতে চাওয়ার কারণটা কি জানতে পারি? না মানে এমনি এমনি তো কেউ আত্মহত্যা করতে চাইবে না। মায়ার প্রতি আসক্ত। মায়া আমার মায়া। এই মায়াটা আবার কে নাকি কে বুঝলাম না। কি সব বলেন? যা বলবেন ঠিকভাবে বলেন। হুম, আমি মায়ার প্রতি আসক্ত গভীরভাবে। মায়া নামটাতে রয়েছে হাজারো মায়া, অজস্র মায়া। আমার মায়া। আমি যে আমার মায়ার প্রতি আসক্ত। মায়া কে? কারো নাম নাকি? মানুষ নাকি মায়া? কার উপর মায়া? বিরক্ত হচ্ছেন বুঝি? মায়া আমার জিএফের নাম, তার জন্য এত কিছু। তার সাথে আমার রিলেশন 1 বছর, পরিচয় 5 বছরের। আমার ক্লাসমেট ছিল, তবে তেমন ভালো সম্পর্ক ছিল না। আমি তেমন কারোর সাথে মিশতাম না। তবে মায়ার সাথে ফেসবুক থেকে আমার কথা শুরু, তারপর মায়া নিজেই প্রপোজ করছিল, আর আজ সে ব্রেকআপ করছে। আমি এটা মেনে নিতে পারিনি। বাবা মা ভাই বোনের ভালোবাসার কাছে এটা তুচ্ছ। আর এই ভুল করবেন না। আপনি বোঝার চেষ্টা করুন কেন ব্রেকআপ করলো, তারপর সব কিছু ঠিক করে নিন। আসি, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর রাইসা তার ভাই বোনদের ঘুম থেকে উঠালো। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে সবার জন্য অনেক গিফট দিয়ে দিল। রাইসা বুঝতে পারলো তার মা তাকে কিছু বলবে। রাইসা তখন তার মাকে বলল, মা, কিছু কি বলবা? বললে বলো, আমি একটু ছোট চাচার বাসায় যাব। 1 বছর কই ছিলিস মা? আমাদের কিছুই বললি না, এমনকি একটা বছর পড়াশোনা নষ্ট করলি। মা প্লিজ, আমি খারাপ কিছু করিনি, সেটা মনে রেখো। এই অনন্য সজীব, আয় চল ঘুরে আসি। এরপর রাইসা তার চাচার বাসায় যায়। তাদের পরিচয়টা দিয়ে নেই। চাচা আব্দুল রহমান, সবাই রহমান বলেই চিনে। গ্রামে নাম ডাক আছে, চেয়ারম্যান তিনি। গ্রামের মধ্যে বাড়ি হলেও তাদের 2 তলা ফ্ল্যাট। চাচি শেফালি, চাচাতো ভাই আহাত, চাচাতো বোন দিয়া, সে ক্লাস 10-এ পড়ে। দিয়া, কি রে দিয়া, কই তুই? রাইসার কথা শুনতে পেয়ে রাইসার চাচি বসা থেকে উঠে আর কিছুটা ঢঙের সুরে বলে, আরে রাইসা যে, কবে আসলি বাসায়? দেখি কই গিয়েছিলিস? আজকালকার মেয়ে ঢুঙ্গি হচ্ছে, তাও বিয়ে শাদী করে নাই। কই গিয়ে ফষ্টি নষ্টি করিস কে জানে। রাইসার ওনার কথা কানে দেয় না, কারণ তার চাচি কেমন সে ভালো করে জানে। তার ভাই বোন তাকে বকাঝকা করতে লাগলো, কারণ তারা আগে বারণ করেছিল এখানে না আসতে। কিন্তু রাইসা গিফট আনছে, সেটা দেওয়ার জন্য আসলো। তার উপর 1 বছর বাড়ি ছিল না। এরপর রাইসা দিয়ার রুমে গিয়ে দিয়ার সাথে গল্প করে তার গিফট দিয়ে দিল। তারপর আহাদের রুমে গেল। গিয়ে রাইসা কিছুটা বিচলিত হলো, এ কার রুমে আসছে? ঠিক আহাদের রুম তো। তারপর রাইসা বিছানার দিকে তাকে অবাক, চরম পর্যায়ে চলে গেল। রাইসা দেখলো আহাত ফোনে ভিডিও কলে কোনো মেয়ের সাথে কথা বলছে। আহাত কথা বলাতে এতটা মগ্ন যে তার পাশে কেউ বসে আছে সেটাও খেয়ালই করা নেই। রাইসা সজীবার দিয়েকে বাসায় পাঠিয়ে দিল। তারপর আহাদের পাশে বসে আহাদের গায়ে হাত দিয়ে ঝাঁকাতে লাগলো, কিন্তু কোনো রেসপন্স পেল না। তাহা কথা বলার এক পর্যায়ে আহাতকে বলল, তোমার পাশে কে? আহাত সেদিকে খেয়াল না করে প্রেমের আলাপ করতে থাকে। তাহা বারবার বলছে কেউ আছে, সেটা গুরুত্ব দিল না আহাত। আর এদিকে এক পর্যায়ে তাহা আর আহাদের মাঝে ঝামেলা পেতে যায়। আহাত ভাবছে তাহা বিয়ে করবে না, তাই এমন করছে। এক পর্যায়ে রাইসা না হেসে পারল না, খিলখিল করে হেসে দিল। এতক্ষণ রাইসা আহাদের পাশ থেকে বান্দরামি করছিল, এটা মাত্র বুঝতে পারলো আহাদের কথাগুলো ছিল এমন। আহাত, তোমার পাশে কে? আজই হয়তো কেউ, দেখো তো ভালো করে। কেউ নাই তো সোনা, আমি তো একা রুমে। সোনাটা, অনেক মিস করছি তোমাকে। বলো না কবে বিয়ে করবে? দুর্বল বিয়ের কথা বললেই তুমি শুধু কথা ঘোরাও। কেন আবার? তোমার মতো গাধাকে বিয়ে করার ইচ্ছা আমার নেই। কি আমি গাধা তাই না?
ওই শালি এতদিন প্রেম করেও এখন গাধা বলছে আমাকে। এদিকে তো রাইসার অবস্থা খারাপ, নিজের হাসি আর থামাতে পারছিল না। অনেক কষ্টে হাসি থামালো। তারপর ইশারায় ফোনের মেয়েটাকে চুপ থাকতে বলল। তারপর রাইসা বলতে লাগলো, দূর, তুই তো গাধা। তোর টাকা খাওয়ার জন্য আমি এতদিন তোর সাথে নাটক করছি। তোর টাকা আছে তাই আমিও ছিলাম, কিন্তু তোর মতো গাধাকে বিয়ে করা এটা অসম্ভব। কি ওই বাইঞ্চোদ, তুই আমার এই ছ্যাঁকা দিলি কোন সাহসে? আমি তোরে পাগলের মতো ভালোবাসি আর তুই? এবার আহাত কেঁদেই দিল। তাহা আহাদের এমন ভালোবাসা দেখে নিজেও কেঁদে দিল। আর এবার রাইসা জোরে হেসে দিল। আহাত এবার হাসির শব্দ পেছনে তাকালো। তারপর বুঝতে পারলো আসল কাহিনী। কিছুটা লজ্জা পেল। পরক্ষণে আহাত উড়াধুরা পিটাতে লাগলো রাইসাকে। শয়তান সেমরি, এমন করে কেউ মজা নেয় নাকি? আমি তো ভেবেছিলাম তানা যে বলছিল এসব, মনে চাচ্ছিল তানার গালে 2টা থাপ্পড় মেরে দিই। ভাইয়া, কান ছিঁড়ে যাবে, ছাড়। জিএফ এর সামনে বোনের মান সম্মান পাঞ্চার করিস না। পরিচয় করায় দে। ধর কথা বল, আমি ফ্রেশ হয়ে আসছি। তুই নিজে নিজেই পরিচয় হয়ে নে। হাই ভাবি, আমি রাইসা ইসলাম, অনার্সে ভর্তি হব এবার। হাই, একসাথে এত কিছু? ইয়েস, বলো বলো। আমি তাহা চৌধুরী, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। এবার ইন্টার 2য় বর্ষে পড়ি। ও আমার ছোট, তুমি করেই বলি। বলো আপু, সমস্যা নেই। এরপর রাইসা কিছুক্ষণ কথা বলে আহাতকে গিফট দিয়ে বাসা চলে আসলো। তারপর গ্রুপ কল করলো তার বেস্টিদের কাছে। সিআইডি টিম, কি অবস্থা তোদের? ভালো আছিস তো? আর রেডি হচ্ছিস কি? বাসায় বলিস নাই নাকি? আর সবার রিয়াকশন কেমন রে? আরে দোস্ত, সে একজন সিআইডি অফিসার হলাম, বোঝ ব্যাপারটা। আম্মু আপু সেই খুশি, তাদের মেয়ে একজন সিআইডি। মাহু, এত নাচিস না, থাম। আমার বাবা মাও অনেক খুশি। যাই হোক, তোর অবস্থা বল। আমি তো আজই ঢাকা যাচ্ছি, আমাদের অফিসে তো ঢাকাতে। আমরা এখানকার বাসা বিক্রি করে ঢাকা যাচ্ছি, ওখানে ফ্ল্যাট কিনবো। আমরা ওরে, আব্বু বলল আপু ঢাকাতেই তো জব করে, যার জন্য ঢাকাতে পার্মানেন্ট চলে আসবো আমরা। তাছাড়া গ্রামে আর থাকার ইচ্ছা নাই। রাসু, তোর কথা বল। আমরাই তো শুধু বলতেছি। তোর কি অবস্থা, কেমন লাগতেছে? আমার কি আর সেই ভাগ্য আছে? জব পেলাম ঠিকই, কিন্তু মা বাবাকে তো আর নিয়ে যেতে পারবো না। আমি দেখি যাব 1 তারিখ থেকে ডিউটি, আর ও 15 দিনের বেশি সময় আছে। কোনো ফ্ল্যাটে উঠবো, ভাড়া থাকবো। না, তোর আবার কি হলো? তুই আমাদের বাসায় থাকবি কেমন? তোকে বাসা ভাড়া নিতে হবে না, আমরা একসাথে থাকবো, বুঝলি? ঠিক মাহু, রাসু তুই ওদের বাসায় থাকিস, তোকে নতুন করে আর বাসা ভাড়া নিতে হবে না। তোর জন্য মাহু এইটুকু করতে পারবে না নাকি? দূর না, আমি ওদের বাসায় থাকবো না, নিজে কোথাও বাসা ভাড়া নিব। আম্মু, আম্মু, কি হয়েছে? সারের মতন চেঁচাচ্ছিস কেন? দেখো রাসু তো ঢাকা আসবে, ওই বাসা ভাড়া নিয়ে থাকতে চাচ্ছে। সে কি রাইসা মা, কি বলছিস এসব? আমরা থাকতে তুই বাসা ভাড়া নিয়ে থাকবি মানে কি? আমাদের এখানে থাকবি, বুঝলি? কিন্তু আন্টি। কোনো কিন্তু না। আচ্ছা। রাসু, এবার বল, তোর বাবা মা তো আরো খুশি, তাই না? না রে, আমি বলি নাই গোপন রাখবো, তার মাঝেও একটা মজা আছে। আর শোন, 1 বছর নষ্ট হলো, আবার অনার্সে ভর্তি হই, কি বলিস? ঢাকাতেই ভর্তি হব। কিন্তু কামরুল স্যার কি আমাদের পড়তে দিবে? দিবে না কেন? স্যার তো আমাকে বললো যে জবের পাশাপাশি পড়াশোনা চালায় যাও, পড়াশোনা থাকলে নেক্সটে প্রমোশন পাবে। তোর কাজ ভালো, সেজন্য স্যার তোকে বললে অনার্স কমপ্লিট করলে প্রমোশন দিবে। আগে থেকেই স্যার তোর জন্য প্রমোশন রাখছে। দেখ দেখ, জব হতে না হতে প্রমোশন হাতে নিয়ে বসে আছে। মাহুয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আচ্ছা, আমি ব্যবস্থা করব, পড়াশোনা অফ করা যাবে না, পড়াশোনা চালিয়ে যাব। স্যারের সাথে কথা বলে নিব আমি, চিন্তা করিস না। একটা কথা ভেবে দেখ, কখনো কি 3 বেস্ট ফ্রেন্ড একই চাকরি পাইছি একসাথে? আমরা 3 জন একসাথে দাঁড়ালে 3 জনেই এরই চাকরি হলো। ইয়া 3 জন একসাথে থাকতে পারবো। ইস, আবার যে কবে এক হবো 3 জন। এত খুশির কি? ভাগ এনতে, টাটা, ঘুমাবো, ঘুম হয়নি। এদিকে মাহিমের আত্মহত্যা করার কথা শুনে ওর সব ফ্রেন্ডরা বাসায় আসলে সকাল সকাল। এসে মাহিমকে ওড়াধুরা মাহিম সহ্য করতে না পেরে সব দিকে উল্টা লাথি মারতে লাগছে। সবাই এবার উল্টা আক্রমণের ভয় পেয়ে যায়, কারণ সব থেকে বেশি ভয় করে মাহিমকে দেখে সবাই। টাকা দে আমাকে, টাকা দে। কেন তোর টাকা দিব কোন দুঃখে? কিসের টাকা রে অর্ণব? তুই আবার ফকির হলি কবে যে টাকা চাচ্ছিস? কত ভালো নাটক করলাম কাল।
এর জন্য তো কিছু পাওনা আছে আমার নাকি? এর লাইগা ওরে টাকা দিবে? কিসের টাকা? তুই আরও টাকা আমাকে দে তো। এই, তুই মরার কথা ভাবলি কেন সেটা বলতো? কি হয়েছে তোর? মরতে গেছিলিস কেন? আর কোন দুঃখে? আমি যে মায়ার প্রতি আসক্ত রে। তার জন্য এমন করবি? আমি মায়াকে আসতে বললাম, ও আসতেছে। ওরে আসতে বলছিস কেন? দরকার আছে, অযথা ঝামেলা করার কি দরকার? সব ঠিকঠাক করেনি। এরপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। হালকা পাতলা নাস্তা করে নিল সবাই। তখন রোহান প্রশ্ন করলো, কিরে, তোরে এই নাটকের বুদ্ধি দিল কে? রাইসা ইসলাম গল্পের অ্যাডমিন। আমি ওর গল্পগুলো পড়ি, মাঝে মাঝে দেখি অনেক কিছু সমাধান করে দেয়। ওরেই বলছিলাম। ওহ, যাক, মেয়েটার মাথায় বুদ্ধি আছে। সেটা আর বলতে, বোঝাই যাচ্ছে। এর মাঝে মাহিমদের বাসায় দরজায় কলিং বেলের শব্দ আসে। মাহি গিয়ে দরজা খুলে দেখে একটা অতি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কে আপনি? কাকে চাই? আমি মায়া, মাহিমের সাথে দেখা করতে আসছি। ও, ভিতরে আসেন। মাহিম কই আছে বলতে পারবা? আর তুমি কে হও মাহিমে? আমি মাহির, মাহিমের মেজো ভাই। ও আচ্ছা, চল। এরপর মায়া মাহিরের সাথে মাহিমদের কাছে গেল। মায়া মাহিমের কাছে এসে ঝুড়ে গালে একটা চর বসিয়ে দেয়। মাহিম কিছু বলল না। মায়া বলতে শুরু করলো, কালকে আমার মাথা গরম ছিল। আমার ডক্টরি পড়া 1 বছর হলো। এর মাঝে বিয়ের কথা উঠাচ্ছে আশেপাশের মানুষ। তার উপর কয়েকদিন থেকে তুমি ঠিকমতো কথা বলছিস না। সেই জন্য রাগের মাথায় বলছিলাম ব্রেকআপ। আর তুমি সেটার জন্য আত্মহত্যা করবা নাকি? সরি, মাথা কাজ করতেছিল না, বুঝতে পারতেছিলাম না কি করব, সেজন্য এমন ভুল করতে গেছিলাম। যা হবার হয়েছে, সব ঠিক করে নাও। আর জন্য এমন না হয় বলে দিলাম। তোমার জন্য মাহিমকে হারাতে বসছিলাম। সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই এমন কিছু হবে। সামান্য একটা বিষয় নিয়েও এত দূর যাবে কে জানতো? কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে হও বাবুর তুমি? বাবুটা আবার কে? মামুনি, আমি বলতেছি বসো। আগে বলো, মায়াকে তোমার কেমন লাগতেছে? পছন্দ হয়েছে তো নাকি? হ্যাঁ, ভালোই তো, মিষ্টি একটা চেহারা। আসলে মামুনি, ওর সাথে আমার 1 বছরের রিলেশন। ওর নাম মায়া, ডক্টরি পড়তেছে। 1 বছর হচ্ছে। ও, তা মা, তোমার বাসায় কে কে আছে? আমি, মা বাবা আর কেউ নাই। সেদিন তারা সবাই মিলে পার্কে ঘুরলো, আড্ডা দিল, মজ মাস্তি করলো। এখন সবার মন ভালো, সবাই ফুরফুরে মেজাজের। এভাবে সময় যাচ্ছে। রাইসা ঢাকা চলে গেছে তার মা বাবাকে পড়াশোনার কথা বলে। এদিকে আহাদ আর তাহা জমিয়ে প্রেম করছে। মাহিমার মায়াও আবার নিজেদের সম্পর্ক ঠিক করে নিচ্ছে। আজ রাইসাদের অফিসে জয়েনের দিন, তবে তাদের চিন্তা নাই, তারা সিনিয়র হিসেবে। বাকি যারা থাকবে নিউ, এটা নিউ অফিস, এখানে সব নতুন নতুন অফিসার। রাশওয়াস এক্সাইটেড অনেক, আমাদেরও ম্যাম বলে ডাকবে। আহা কি মজা! এত মজা নেওয়ার কিছু নেই। আমরা মাত্র 6 মাস আগে জয়েন করেছি, সেই হিসেবে ওদের সিনিয়র, বুঝলি? অফিসার তোর না। যাই হোক, বাদ দি, চল অফিসে যাই। শুনলাম আজকে একটা কেস ফাইল দিবে, কামরুল স্যার বলল। জয়েন হতে না হতে কাজ, শয়তান স্যার। স্যারের সামনে বলিস? তাহলে আমার কাছে চাইবে খেবে। তারপর সবাই মিলে অফিসে গেল। গিয়ে দেখে সবাই আছে, শুধু এরা 3 জন বাকি ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমিও পরিচয় করে দেই। এ হলো ফারহাদ তাহসিন জয়, তাহলা আশিক। এরা আজ থেকে তোমার আন্ডারে কাজ করবে। আচ্ছা স্যার। এ হচ্ছে রাইসা, মাহুয়া, আদিত্য তোমাদের সিনিয়র। সবাই তখন সিনিয়রদের সালাম করে। এদিকে আহাত আর তাহা পার্কে ঘুরতে গেছে। সেখানে গিয়ে হঠাৎ করে মাহিমের সাথে দেখা। এখানে কি করিস তাহা? আর এই ছেলেটাকে? আসলে ভাইয়া আমার ফ্রেন্ড। শুধু কি ফ্রেন্ড? এই ছেলে কে? তুমি আর এখানে কি করো? ভাইয়া, আমি আহাত, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা এই বয়সে? কিসের ভালোবাসা? তাহা গাড়িতে ওঠ যা। ভাইয়া ওরে কিছু বলো না প্লিজ। তাহা ভয়ে ভয়ে মাহিমকে কথাটা বলে। প্রথমে তাদের সামনে মাহিমকে দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তার উপর আহাত সব সত্যি বলে দিল। কি বললাম শুনতে পাস নাই? আর তুমি আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। সবই তোমাদের টাকার লোভ, আমার জানা আছে।
বড়লোক মেয়ে দেখলে পিছে লাগো। নিজেকে কি ভাবেন মিস্টার? টাকা আমারও আছে, আমি একজন ডাক্তার। আমি হসপিটাল রেখে আপনার বোনের সাথে দেখা করতে আসছি, 5 ঘন্টা জার্নি করেও। ফাও কাজের জন্য আসিনি, ভালোবাসি তাই আসছি। ঠাস, কথা কম বলো আর এখান থেকে যাও। তারপর মাহিম বাসায় এসে তাহাকে 2 থেকে 3টা গালে চড় মারে। সবাই ভয়ে চুপ করে আছে। মাহিমের সামনে কথা বলার সাহস কারো নেই। তবুও তাহার ভাই নিশান সামনে আসলো। নিশান মাহিমের ছোট তবু বিবাহিত একটা 2 বছরের ছেলে আছে। নিশান এসে বলল, ভাইয়া মারতেছিস কেন? কি হয়েছে ওর? আর কি করেছে? এই বয়সে কিসের প্রেম? পার্কে বসে গল্প করতেছে একটা ছেলের সাথে। তাহা সরি বল ভাইয়াকে, আর কখনো এমন করবি না। আমি আহাতকে ভালোবাসি ভাইয়া। নিতু, ওরে রুমে নিয়ে যাও। এবার এদের পরিচয়টা দেই। মাহিমের চাচা রায়হান চৌধুরী, চাচি রাবেয়া চৌধুরী, চাচাতো ভাই নিশান চৌধুরী, চাচাতো বোন তাহা চৌধুরী, নিশানের বউ নিতু চৌধুরী, তাদের 2 বছরের ছেলে নেহা চৌধুরী। এরপর সব ঠিক করে যে যার রুমে গেল। বিকালে বসে তাহা, নিশান, নিতু, মাহিম, মাহির, রাতুল, নেহান সবাই মিলে আড্ডা দিচ্ছিল, সাথে মুড়ি মেখে নিয়ে বসে। তখন নেহাল মুড়ির সামনে এসে বসে, আর নেহালের প্যান্টের চেন খোলা ছিল। কেউ দেখে নাই, বসা মাত্র মুড়ির উপর হিসু করে দিয়েছে, সাথে মাহিমের চোখে মুখে গিয়ে পড়েছে। এমন কাণ্ডে সবার হাসি পেলেও মাহিমের ভয় আসতেছে। মাহিম ভয় হাসছে না। হঠাৎ করে মাহিম পিক করে হেসে দেয়। মাহিমের হাসিতে এবার সবাই জোরে জোরে হাসতে লাগে। নেহাল বেচারা কিছু না বুঝে ওই মুড়ি নিয়ে মুখে দিতে লাগলো। তখন নেহাল বেচারা ছোট ছেলে কিছু বুঝে না, মুড়ি নিয়ে মুখে দিতে যাবে, তখন কি মনে করে নিজে মুড়ি না খেয়ে তাহার মুখে ধরলো। তাহা এমনই সকাল থেকে রেগে আছে, তার উপরে এমন কাণ্ডে মাথা গরম হয়ে গেল। কিছু না বুঝেই নেহালকে একটা চর বসিয়ে দেয়, সেখান থেকে উঠে গেল। এখানে নেহাল এবার কান্না জড়িয়ে দিল। কি সমস্যা? ওর বাচ্চাকে এভাবে মারার কি দরকার? দিন দিন বাদমেরি শুরু করছে। ওর বোঝা উচিত ছিল, নেহাল ছোট বাচ্চা, কিছু বোঝে না। বাদ দে, রেগে আছে সকালের ঘটনার জন্য। ভাইয়া কাল থেকে ভার্সিটিতে ফুল ক্লাস শুরু। তা ভালো তো। আসলে ভাইয়া গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না, যদি একটা বাইক নিয়ে দিতে। আচ্ছা সমস্যা নেই, আমার সাথে আজকে যাস, নিয়ে দিব। ধন্যবাদ ভাইয়া। দিয়ে রাইসা ওরা এখনো সিআইডি অফিসে বসে আছে। কামরুল স্যার সে কখন থেকে কোন একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। হঠাৎ করে তিনি রাইসাকে ডেকে উঠল। রাইসা, ইয়েস স্যার। এই ফাইল দেখে নিও, তোমার কাজ এটাই। পড়ে নিও, আমি আমেরিকা যাচ্ছি কিছুদিনের জন্য। কালকে তুমি সবাইকে কাজ বুঝিয়ে দিও। তোমার উপর বিশ্বাস করে দিয়ে গেলাম, আশা করি তুমি সমাধান করতে পারবা এটার। পুলিশ পারে নাই, তাই আমাদের ডিসি স্যার আমার হাতে কেসটা দিচ্ছে। ইনশাল্লাহ স্যার। কাল কলেজে প্রথম ক্লাস। রাইসার খুব ভয় হচ্ছে, কারণ ঢাকা কলেজের সবাই বড় লোকদের সন্তান। তার কি হবে কে জানে, তার উপর যদি র্যাগিং দেয়। সেই চিন্তা রাইসা সারা রাত ঘুমোতে পারল না। তারপর ফাইল চেক করা, পেজে গল্প ছাড়া সবকিছু করতে রাত 1টা বেজে গেল। ফাইলটা কোনো এক বড় বিজনেসম্যানকে দিয়ে তৈরি। তার অফিস থেকে প্রায় 1 বছর থেকে ধীরে ধীরে টাকা মেরে দিচ্ছে, কিন্তু ধরতে পারছে না। বিজনেসম্যানের নাম মাহিম চৌধুরী। রাইসা খুব সকালে ঘুম থেকে উঠে যাবতীয় কাজ করে। কলেজ 10টায়, অফিসে যাবে 9টার সময়। সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে সে কলেজ যাবে। এরপর নাস্তা করে মাহু আর রাইসা একসাথে অফিসে গেল। রাস্য ফাইলে কি ছিল রে? পুলিশ পারে নাই তার মানে নিশ্চয়ই গন্ডগোল আছে। তাছাড়া কি আর সিআইডির হাতে কেস আসে? সেটাই। আদিত্য নাকি অফিস গিয়ে বসে আছে। মামা তাড়াতাড়ি চলেন অফিসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো। কামকাজ বুঝাই নিয়ে কাজে লেগে পড়ো সবাই। জি ম্যাম। আর কিভাবে কাজ শুরু করব ম্যাম, সেটা একটু বুঝিয়ে দেন আমাদের, তাহলে সুবিধা হয় আমাদের। মহুয়া, তুই আগে ওদের ফাইল সম্পর্কে বল, আমি আমার প্ল্যানটা একটু আদিত্যের সাথে শেয়ার করি। ওকে, মাহিম চৌধুরী কোম্পানির টাকা হাওলাত হয়ে যাচ্ছে, সেটা আমাদের ধরতে হবে। বুঝতে পারলে সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা শোন, জয়, ফরহাদ, আলিফ আর তালহা, তোমরা অফিসে গিয়ে খোঁজ নাও সবার সম্পর্কে। সব ইনফো চাই আমার। আর মহুয়া আর আদিত্য বিকেলে যাবি এদের ইনফোরের উপর কাজ করতে। আর তাসিন, তুমি এই ফাইলের সব হিসাব করে রাখো। আমরা আসি। আর এখানে অফিসের ঠিকানা আছে, যাও, চলে যাও কাজে।
আচ্ছা ম্যাম, বাই। বাই। এরপর আদিত্য তার বাসার রাইসা ও মাহুয়া তাদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। তারপর তিনজন এক হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। কলেজে 30 মিনিট দূরে। সবাই কলেজে এসে গেল। বুঝতে বাকি রইল না কলেজটা কত বড়। আর ছেলেমেয়েরা তো জিন্স পরে আছে। তাদের নিজেদেরকে এদের সামনে জোকার মনে হচ্ছে। এত মেয়ের মাঝে কোনটা আমার বুঝতেছি না, নাকি সব কয়টা আমার বল তো? তোর হাহা যেমনে বলিস মনে হয় ঠিক করা আছে, নয়তে সব কয়টাই তোর। দেখে শুনে মুসলিম মেয়ের উপর যেন ক্রাশ খাস না। আমি হিন্দু বলে কি? চুপ, চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাস শেষে বের হলো। রাইসাদের কাজ আছে সেজন্য তাড়াহুড়া করে বের হলো। হঠাৎ মাহুয়া একটা ছেলের সাথে ধাক্কা খেলো। কিছু বুঝে ওঠার আগেই মাহুয়ার গালে চড় বসে দেয় অপর ব্যক্তি। এই সাহস কি করে হয় তোমার মাহির চৌধুরীর সাথে ধাক্কা খাওয়া? সরি ভাইয়া। রাইসা আর কিছু বলতে পারলো না। ছেলেটার দিকে তাকিয়ে দেখে এই ছেলেই তো মাহিম চৌধুরী, মানে যার সাথে রাইসার আইডিতে কথা বলেছিল। তখন রাইসা এক্সাইটেড হয়ে পড়লো যে তার ক্রাশ তার সামনে। হে মিস্টার মাহিম, রাইট, আমি রাইসা। পাগল নাকি? তুমি কে আমি জানতে চাইনি। সুন্দর ছেলে দেখলেই কি গায়ে পড়ে যত সব খ্যাত। এই বলে মাহির চলে যেতে লাগলো। তখন রাইসা তাড়াহুড়ো করে ফোন বের করে মাহিমের আইডি বের করে মাহিমের সামনে ধরলো। এত অ্যাটিটিউডের কি আছে মিস্টার মাহিম? এই আইডিটা আপনার না? এটা তো মাইম ভাইয়ের আইডি। তোমার কাছে মাইম ভাইয়ের আইডি কই থেকে আসলো? আজব তো, এই যে ইনি মাহিম না? না, ওইটা আমার বড় ভাইয়ের আইডি। বাই দ্য ওয়ে, তুমি ভাইয়াকে চিনলে কিভাবে? সরি, আমি আপনাকে মাহিম চৌধুরী ভাবছিলাম। সরি মিস্টার, আসলে ওনার আইডিতে আপনার ছবি দেওয়া ছিল যার জন্য বুঝতে পারিনি। মাহির? শোনেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখেন। আপনার ভাইয়ের সাথে কথা বলে মনে হয় ভালো মানুষ, আপনি তার উল্টা। অ্যাটিটিউড এত ভালো না। গেট আউট। শালা অ্যানাকন্ডা, বউ পাবি না কোন সাহস? আমার গায়ে হাত দিস, আবার আমার ফ্রেন্ডকে ধাক্কা মারিস। মাহু চল, রাসু আয়। সেই দিনের মতো চলে গেল। বিজনেসম্যান মাহিম চৌধুরীর কেসটা চালিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে পাওয়া যাচ্ছে না। একটা ক্লু হাতে আসছে, তার জন্য যেতে হবে এখান থেকে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে কোনো এক গ্রামের মধ্যে। এসবের উপর কাজ করতে 7 দিন চলে গেল। মাহিরের সাথে ঝামেলা লেগেই আছে, কেউ কাউকে দেখতে পারে না। এরপর সবাই সেই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। সেখানে সব কাজ সেরে কেস সলভ করে বাসায় ফিরে সবাই। এর মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যা এত দূর যাবে বুঝে ওঠে নাই কেউ। এর মাঝে রাইসা ওরা কলেজে যাওয়া আসা শুরু করলো, কিন্তু কোনো না কোনো একটা ঝামেলা হয়েই থাকে মাহিরের সাথে রাইসা। দুজন একে অপরকে দেখলো মানে কোনো না কোনোভাবে ঝগড়া করবে। এর মাঝে একদিন মাহির ইচ্ছা করে ঝগড়া শুরু করলো, তার সাথে পুরো কলেজে রাইসাকে অপমান করলো। সেদিনের ঘটনা। রাইসা ঠিক আগের মতো কলেজে গেল। সেদিন মাহির ইচ্ছা করে একটা চিঠি লিখে চিঠির নিচে রাইসা নাম লেখে। পরে মাহির ক্লাসে এসে মিথ্যা বই বের করতে গিয়ে চিঠি বের করে পড়তে শুরু করে। তোমার চোখ দুটো আমাকে তোমার দিকে বড্ড টানে। তবে কি আমার হবে চিরতরে? বাসবে কি আমায় ভালো? চলো দুজন মিলে বাঁধি ছোট্ট একটি সংসার। ভালোবাসি আমি তোমাকে। আই লাভ ইউ মাহির। উইল ইউ ম্যারি মি? ইতি রাইসা। মাহির চিঠি পড়ছে আর সবাই আগ্রহ নিয়ে শুনছে। চিঠি পড়া শেষে রাইসাকে সবাই হা হা করতে লাগলো। রাইসার বুঝতে বাকি রইল না মাহির ইচ্ছে করে এমন করছে। মাহির তখন বলতে শুরু করলো, সুন্দর ছেলে দেখলে তোদের মতো মেয়ে আঠার মতো লেগে থাকে, সেটা জানতাম আর আজ দেখলাম। তার উপর টাকাওয়ালা ছেলে দেখলে তো তোরা কৌশলে প্রেমের ফাঁদে ফেলাস। এটাই তো তোদের মতো মেয়েদের কাজ, তাই না? সেদিন রাইসা কিছু বলছিল না, মাথা নিচু করে চলে আসছিল। এর মধ্যে 3 মাস কেটে গেল। হাসি তামাশা মজ মাস্তি রাইসা মাহিরের ঝগড়ার মাছ দিয়ে। আজ শুক্রবার। আহাত বারবার ফোন দিচ্ছে রাইসাকে। আজকে আহাত মেয়ে দেখতে ঢাকায় আসছে। এর মাঝে 3 মাস কেটে গেছে। আজ অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় রূপ নেবে বুঝতে পারে না রাইসা। সে সবার সাথে মেয়ে দেখতে যায়। সেখানে কি দেখে? ভাইয়া, মেয়ে কে রে? তাহা নাকি অন্য কেউ? আর আমি বারবার বলতেছি যাব না, তাও এমন করিস কেন বলতো? তুই না গেলে হয় নাকি? তাদের বাসায় যাচ্ছি, ওর বাসা থেকে ফোন করে বলছে আসতে। সবাই মেনে নিছে নাকি? বাবা, অনেক ভালো তো দেখি। ইস, কি ভালোবাসা। হ্যাঁ, আজকে আংটি পরাবো,
বুঝলি? আর তারপরে বিয়ের ডেট ফিক্স করব। এরপর রাইসা তার ভাই বোনের সাথে কথা বলল। দেখছে কেউ গোমরা মুখ করে আছে, কেউ রেগে আছে। তাই রাইসা প্রশ্ন করলো, কি ব্যাপার অনন্যা, রেগে আছিস কেন? কি হয়েছে তোদের? এভাবে দেখতে তো পেঁচার মতো লাগতেছে। আচ্ছা, জায়গায় যাচ্ছিস তো, মুখের অবস্থা কেন এমন? কি হয়েছে আবার? মারছি আজকে, বাদরামি করে সেজন্য। সব সময় দুজন লেগে থাকে কিছু না কিছু নিয়ে। তোর পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। এরপর সবাই তাদের বাসায় চলে গেল। গিয়ে কলিং বেল বাজানোর সময় মাহির এসে দরজা খুলে দেয়। মাহির রাইসাকে দেখেই খেপে গেল। ওই, তুই এখানে কি করিস? বের হ আমার বাড়ি থেকে। ওই, এটা তোর বাড়ি জানলে আমি আসতাম না। আমি আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছি এখানে। আমি এত কিছু জানি না, বের হ আমার বাড়ি থেকে। নির্লজ্জ মেয়ে, পিছু করতে করতে এখানেও চলে আসছিস। এই বলে মাহির রাইসাকে ধাক্কা দেয়। রাইসা নিচে বসে কাতরাতে লাগলো। কে আসছিস মাহির? ছেলেপক্ষে সবাই আসছিস নাকি? আরে আপনারা আসেন আসেন। মাহির, চিল্লাস কেন? এই মেয়ে এখানে কেন? ও আমার বোন। আমার বোনের সাথে এমন ব্যবহার করার মানেটা ঠিক বুঝলাম না। ওর হয়ে আমি সরি বাবা, তোমরা আসো। মা ওঠো, কোথাও লাগেনি তো? রাইসা লজ্জায় মাথা নিচু করে আছে। এভাবে অপমান করলো সবার সামনে। তার উপর ধাক্কা দেওয়ার জন্য হাতে লাগছে। অনেকটা মাথা নিচু করে উঠে পড়ল। এরপর সবাই মিলে বসে সবকিছু ঠিকঠাক করতে লাগলো। হঠাৎ তখন একটা মেয়ে এসে রাইসার পাশে বসে। হে কিউটি। আমাকে বলছেন? তোমার মতো বাচ্চা মেয়ে আর কিউটি কি এখানে আছে? সত্যি বলতে আমি তোমার উপর ক্র্যাশ খাইছি। ও, কি হলো, চুপচাপ আছো যে? বিরক্ত হচ্ছ নাকি? না আপু, শরীর খারাপ লাগতেছে, কেমন যেন বমি পাচ্ছে, মাথাটাও ঘুরতেছে, এখানে ভালো লাগছে না। আচ্ছা আপু, আপনার নাম? মায়া। তোমার নাম কি? মায়া মানে মাহিমের জিএফ? কারণ এটা যেহেতু মাহিদের বাসা, তার মানে মাহিমের বাসা। মায়া মানে মাহিমের জিএফ। ইয়া, বাট তুমি কেমনে জানলে? জানি জানি। দেখছি তোমার শরীর দুর্বল, চলো রুমে চলো আমার সাথে। আচ্ছা আপু। রাইসা উঠে মায়ের সাথে যাচ্ছে। হঠাৎ করে রাইসার মাথা চক্কর দিয়ে ওঠে। আর কিছু বুঝে ওঠার আগে রাইসা ধরাম করে মেঝেতে লুটিয়ে পড়ে। সবাই এবার দৌড়ে রাইসার কাছে যায়। আহাত দেখে রাইসা সেন্সলেস হয়েছে। তার উপর পড়ে যাওয়ার জন্য কপাল কেটে রক্ত পড়ছে। সবার এবার চিন্তা হতে লাগলো যে হঠাৎ করে মেয়েটার কি হলো। মায়া তাহা ধরে সোফায় শুয়ে দিল। মায়া যেহেতু ডক্টরে পড়তেছে, সেজন্য সে রাইসাকে চেক করতে লাগলো। হঠাৎ মায়া চিৎকার করে বলে, মিষ্টি খাওয়ার। মিষ্টি খাওয়াবো মানে? বুঝলাম না। আরে বুঝতেছেন না, রাইসা প্রেগনেন্ট, মিষ্টি খাওয়ার। তবে আমি তো প্রথমে ভাবছিলাম বাচ্চা মেয়ে, এখন দেখি বিয়েও হয়েছে মেয়েটার। মায়ের সাথে শুনে রাইসার বাসার সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এর মাঝে ফাতেমা উঠে বলল, আপুর বিয়ে হয়নি। হ্যাঁ, রাইসার এখনো বিয়ে হয়নি। আর মায়া, তুমি ভালো করে দেখ কি বলছি। আমি তখন শুনলাম রাইসা আমাকে বলল তার শরীর খারাপ লাগতেছে, তারপর এই অবস্থা। আমি শিওর ও প্রেগনেন্ট। ওই যে সেন্স ফিরছে। ওয়েট, আমি কিছু প্রশ্ন করি, আপনার সামনেই শুনেন। ওকে। এরপর প্রেগনেন্সি কিছু সম্পর্কে রাইসাকে প্রশ্ন করে মায়া রাইসা কিছু না বুঝে হা হা করতে লাগলো। তখন মায়া আহাদের দিকে তাকালো। হঠাৎ করে রাইসার গালে জোরে একটা থাপ্পড় পড়ে। রাইসা তাকিয়ে দেখে তার চাচি শেফালি তার গালে থাপ্পড় মারছে। রাইসা বোকা হয়ে সবার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তার আগেই আর একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাইসা কিছুটা ছিটকে পড়ে যায়। আপুকে মারতিস কোন সাহসে? চাচি, সেই থেকেই তুমি আপুকে দেখতে পারো না। তো কি করবে? তোর বোনকে আর বাইরে পড়াশোনা করার জন্য পাঠা। দেখ, বিয়ের আগে পেটে বাচ্চা বেঁধে বসে আছে। মান সম্মান সব তোর বোন শেষ করলো। রাইসা এবার সবার দিকে একবার তাকাচ্ছে, তার নিজের পেটের দিকে একবার তাকাচ্ছে। রাইসা বুঝতে পারলো যে সবাই ভাবছে সে প্রেগনেন্ট, কিন্তু কিভাবে সম্ভব? সে তো আনম্যারিড। সে আর চুপ না থেকে বলে উঠল, আচ্ছা এর মানে কি? আর কে প্রেগনেন্ট? পাগল নাকি? আমি অবিবাহিত। বিশ্বাস না হলে টেস্ট করে দেখো। এখন তো টেস্ট করে লাভ নাই, সকালে টেস্ট করতে হবে। তবুও চেক করো। আর তুমি নিজেও বললে তোমার 3 মাস থেকে পিরিয়ড অফ আছে। হ্যাঁ, তাই বলে কি কেউ প্রেগনেন্ট হবে? আমি তো কার সাথে। রাইসা আর কিছু বলতে পারলো না। আহাত কোথা থেকে দৌড়ে এসে ওর হাতে প্রেগনেন্সি কিট ধরায় দেয়। রাইসা রুমে গিয়ে টেস্ট করে দেখে রুমে তখন সবাই ছিল। রাইসা থেকে কিটটা কেড়ে নেয় তাহার মা, নিয়ে দেখে পজিটিভ। নির্লজ্জ মেয়ে, বিয়ের আগে পেট বাদ দিয়েছে।
এই মেয়ের ফ্যামিলির কাছে কিছুতেই আমরা মেয়ের বিয়ে দিব না। এখনই বের হন সবাই আমাদের বাড়ি থেকে, কারো কথাই শুনতে চাই না। আরে মেয়েটা কিছু তো বলতে দাও, কথা বলার সুযোগ দাও। কেউ কারো কথা শুনলো না, এক একজন এক এক কথা বলে রাইসাকে, সাথে তার পরিবারকে অপমান করতে লাগলো। তখন রাইসার ফোনে ফোন আসে। রাইসা কিছু না বলে উঠে চলে যায়। বাসা থেকে বের হবে তখন রাইসা কার সাথে যেন ধাক্কা খায়। রাইসা তাড়াতাড়ি করার জন্য তার কারণে ধাক্কা লাগে। রাইসা সরি বলে চলে যায়, একবার দেখলো না ঘুরে যে মানুষটাকে। কে ছিল মেয়েটা? এভাবে দৌড়ে কই যাচ্ছে? নির্লজ্জ মেয়ের কথা বলিস না বাবা। আপনারাও এখন ও আসছে না কেন? বের হন আমাদের বাড়ি থেকে। সবাই তখন বাসা থেকে বের হয়ে চলে যায়। রাইসা অফিসে গেল, তার কাজের জন্য তখন ফোন করছে। অফিস থেকে বাসা যাওয়ার সময়, দোস্ত বল কি হয়েছে? তোর শরীরে এমন দেখাচ্ছে কেন, আর ঠোঁট কেটে গেছে যে? আমি প্রেগনেন্ট, পরীক্ষাও করছি পজিটিভ, বাট কেমনে বুঝতেছি না কিভাবে সম্ভব এটা। মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে আমার জন্য আহাদ ভাইয়ের বিয়ে ভেঙে গেল। ও বিয়ে কেঁদে উঠলো রাইসা। মানে কি বলিস? হতেও পারে। সেদিন কি কিছু হয়েছিল তোদের মাঝে? কোন দিন? আজ থেকে 3 মাস আগের কথা মনে আছে তোর? মিশনে গেছিলি। ও হ্যাঁ, মানে তার মানে ও শিট, এটা হওয়ার বাকি ছিল নাকি? বাসায় বলে তো কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে আমি নাটক করতেছি। তো তুই কি করতে চাচ্ছিস? বাচ্চা নষ্ট করবি নাকি? আর রেখেই কি করবি? নষ্ট কর। না, এটা সম্ভব না। বাচ্চাটার কোনো ভুল নাই, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। পাগল নাকি? তো কি করবি? সমাজের মানুষ কি বলবে ভেবে দেখছিস তুই? বাচ্চাটা বড় হলে বাবার পরিচয় কি দিবি? সেটা দেখা যাবে। যা ভালো বুঝিস কর তুই। চলেন 3 মাস আগের কাহিনী থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। সেদিন রাইসা, মাহু, আদিত্য ওদের পুরো টিম গেছিল মাহিম চৌধুরীর কোম্পানি থেকে যে টাকা উধার হচ্ছিল সেটা মাহিমের কোম্পানির বিয়ের কাজ। তার বাড়ি ছিল একটা গ্রামে। মাহিমের বিয়ে বুঝতে পেরে পালিয়ে গিয়েছিল, যার জন্য মাহিমকে সাথে নিয়ে রাইসা সে গ্রামে যায়। সেখানে সব মিটমাট করে তার বিয়েকে ধরে ওখানে করে থানায় দেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন প্রায় রাত 10টা বেজে গেছিল। গ্রাম মানেই তখন ছিল গভীর রাত, তার উপর বৃষ্টি। রাইসা সবাইকে ছেড়ে একা একা সামনে আসছিল। পেছনে প্রায় 10 মিনিট দূরে বাকিরা ছিল, তবে মাহিম চৌধুরী ছিল রাইসার ঠিক 2 মিনিট দূরে। রাইসার সামনে এগোতে থাকে, হঠাৎ অনেক জোরে আকাশ ডেকে ওঠে। রাইসা ভয় পেয়ে পেছনে গিয়ে মাহিমকে জড়িয়ে ধরে। ভুলটা তার সেখানে ছিল। ওদিক দিয়ে কিছু মুরব্বি যাচ্ছিল রাতের আধারে। এই কাহিনী দেখে মানুষ জড়ো করতে শুরু করে। ততক্ষণে সবাই চলে আসে। মুরব্বীরা সবাইকে গাছের সাথে বেঁধে ফেলে, কিছু বুঝে ওঠা রাখেই। শুধু রাইসা আর মাহিমকে বাদ ছিল না। রাতের আধারে আমাদের গ্রামে এসে এসব নষ্টামি করে বেড়াস তোরা? তোদের লজ্জা করে না এসব করতে? দূর শুনবেন তো, আমরা একটা কাজে আসছিলাম, বৃষ্টি হচ্ছিল তাই হেঁটে যাচ্ছিলাম। আমাদের গাড়ি আরও সামনে আছে। এত কিছু বুঝি না আমরা। তোমাদের আজকে এখানেই বিয়ে দিব। আমাদের গ্রামে নষ্টামি চলবে না। সেদিন ওখানে রাইসা আর মাহিমের বিয়ে হয়। তারপর জোর করে পানির মতে খাইয়ে দেয়। খাওয়ার পর বোঝা গেল সেটা নেশা জাতীয় কিছু। তাদের কথা ছিল, তোমরা বড়লোক মানুষ, এখান থেকে যাইয়া তুই মাইয়া ডাক সাইডা দিবি। এটা আমি হতে দিতে পারুম না বাপু। এটা খেয়ে নি আর দুজন একসাথে থাক, যা হবে হবে। পরে তুই আর এই মাইয়া ডাক ছেড়ে দিবি না বাপু। মাইয়াটা সুন্দর আছে। এরপর দুজনকে এক রুমে রাখে। অনাকাঙ্ক্ষিতভাবে যা হবার তা হয়েই যায়। সকালে যখন রাইসার ঘুম ভেঙে যায়, বুঝতে বাকি রইল না তাদের মাঝে সবকিছু হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় ছিল, তখন মাহিম ছিল না, পাশে একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, সরি ম্যাম, আই অ্যাম সো সরি। দোষটা আপনার ছিল, আমার না। আপনি জড়িয়ে না ধরলে এমন কিছু হতো না। যা কিছু হয়েছে তা আমার বা আপনার কারো হাত ছিল না। সব ভুলে যান আপনি আর আমিও। আমার বউ আছে, আমাকে নিজের হাজবেন্ড হিসেবে পাওয়ার চিন্তা মাথা থেকে বের করে দেন। মাফ করবেন, আমি চলে গেলাম। জীবন, এখানে হয়তো দোষটা আমার, কিছু করার বা বলার নাই। আপনি বিবাহিত না হলে হয়তো ভাবা যেত কিছু, কিন্তু তার হলো না। রাইসার কিছু ভেবে পেল না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে এখনো সবাইকে গাছে বেঁধে রাখা হয়েছে। এরা মানুষ না, জানোয়ার। এভাবে বৃষ্টির সময় সারা রাত এদের বেঁধে রাখতে, আল্লাহ, এদের অবস্থা তো খারাপ।
এরপর রাইসা সবার বাঁধন খুলে দিয়ে ধরে ধরে গাড়িতে উঠায়। 7 দিন সবাই অসুস্থ ছিল, তারপর তো সবার জানা আছে বর্তমান। মহুয়ার সাথে মাত্র বাসায় আসলো রাইসা। মাহুয়া তার মাকে জানালো রাইসার কথা। তার মা তেমন রিয়াক্ট করলো না। যা হবার হয়েছে, এতে কিছুই করার নেই। রাইসা মাত্র রুমে এসে ফ্রেশ হয়ে বালিশে মাথা রাখছে, তখন ফোন বাজতে শুরু করে। রাইসা হাতে ফোন নিয়ে দেখে তার মা ফোন করেছে। কেন ফোন করছে রাইসার বুঝতে বাকি রইল না। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। তখন তার মা বলতে লাগলো, মা তোর শরীর কেমন এখন? মাথা ঘুরতেছে নাকি? আমি তোরে দেখবো মা। মা, আমার মেয়ের কোনো দোষ নেই জানি, হয়তো কিছু একটা হয়েছে। তুই চাইলে আমাকে বলতে পারিস মা, আমি কখনো তোকে কোনো কাজে বারণ করব না, আর বাচ্চাও নষ্ট করতে বলবো না। একটা বাচ্চার জন্য মানুষ কত কি করে, আর আমি তো তোকে বাচ্চা নষ্ট করতে বলবো কিভাবে? মা এতটুকু শুনে রাখো, এটা অবৈধ সন্তান না, অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল মা। বাকিটা আর নাই বা বললাম মা, কারণ সে মানে না এই বিয়েটা। ধুর পাগলি, বাদ দে। শরীর কেমন? আমাকে একটু নিয়ে যাবি না? তোকে দেখবো। মন খারাপ করে বললেন আয়েশা বেগম। আচ্ছা মা, কালকে ফাতেমাকে নিয়ে আসো তুমি, আমি আগায় নিতে যাব। আচ্ছা মা, শরীরের খেয়াল নিস কেমন, আর চিন্তা করিস না কিছু। যেটার চিন্তা ছিল সেটাও মিটে গেল, যা হয় ভালোর জন্যই হয়। এরপর রাইসা ঘুমিয়ে পড়ল। অপরদিকে কেউ একজন ফুপিয়ে কেঁদে উঠেছে বারবার। তার যেন বিশ্বাস হচ্ছে না তো কিছু। রাইসা, এটা কি হওয়ার দরকার ছিল? আমি যে তোকে বড্ড ভালোবাসি। তোর সাথে ঝগড়া করতে করতে তোকে ভালোবেসে ফেলেছি। আজ এখন জানতে পারছি তুই প্রেগনেন্ট। মাহিম মাত্র অফিস থেকে আসলো। নিজের রুমে যাওয়ার সময় পাশের রুম থেকে কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে দেখে মাহির উপর হয়ে কান্না করছে। মাহিম বুঝলো না মাহিরের কি হয়েছে, তাই সে মাহিরের পিঠে হাত রাখলো। কোনো রেসপন্স পেল না। আস্তে আস্তে ডাকতে লাগলো। অবশেষে বুঝলো ঘুমিয়ে পড়েছে। মাহিম আর কিছু বলল না, ভাবলো সকালে শোনা হবে কি হয়েছে। আর এদিকে মাহি জেগেই ছিল, সে ভয়ে ঘুমের ভান ধরেছিল। কি বলবে তার ভাইকে? তাকে তো মেরে ফেলবে। সকালে ঘুম থেকে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়লো। মাহিমেরও আর মন থাকলো না কিছু শোনার কথা, নয়তো সে কিছু একটা ভেবে শুনলো না। এদিকে রাইসা আজ আর কলেজে গেল না। কাজের চাপ বেশি থাকা অফিসে চলে গেল। কামরুজ স্যার চলে আসে। এখন আবার নতুন কেস নিয়ে সবাই ব্যস্ত। অফিস শেষে বাসায় এসে গা এলিয়ে দিল। শরীর খারাপ লাগছে রাইসার। কখন ঘুমিয়ে পড়ছে বুঝতেই পারল না। ঘুম থেকে উঠে দেখে তার মা তার পাশে বসে আছে। মা, কখন আসলে? আর একা আসছো দেখতেছি, কে নিয়ে আসলো তোমাকে? মহুয়া নিয়ে আসলো। উঠে ফ্রেশ হয়ে নে মা। আর কি নিয়ে আসছি দেখ, খাবি চল, তোর জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। এসব করতে গেলে কেন? আর এতগুলো আচার, ওয়াও মা, ধন্যবাদ। রাইসা কিছুটা অবাক। এই সময় তার সাথে সবাই খারাপ ব্যবহার করছে, আর তা মা তাকে কত আদর করছে। আসলে মা জিনিসটাই হয়তো এমন। 2 বয়াম আচার, তারপর আরো অনেক কিছু আনছে তার মা। সেই দিনটা সবার সাথে আড্ডা দিয়ে কাটলো। পরদিন রাইসার মা বাসায় চলে গেল। রাইসা গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসে। আজ সে কলেজে যাবে, তবে মহুয়া আর আদিত্য যেতে পারবে না। তারা কেসের খোঁজ করছে। রাইসা কলেজে গিয়ে দেখলো তার 30 মিনিট পর ক্লাস শুরু হবে, সেজন্য সে মাঠের এক সাইডে গিয়ে বসলো। তখন মাহির এসে রাইসার গা ঘেঁষে বসলো। রাইসা সরে যাবে এমন সময়, মিস রাইসা, সরি, মিসেস হবে হয়তো, সেটা এখানে থাক, সমস্যা নাই। আর সরি এত কিছু করার জন্য। সবসময় আমি আগ বাড়িয়ে ঝগড়া করেছি তোর সাথে, আজ থেকে ফ্রেন্ড। ওয়েট, চোখে মুখে পানি দিয়ে আসি, আমি হয়তো স্বপ্ন দেখতেছি, যাবো আর আসবো। রাগাস না, জানি ভাবতেছিস যে এত কিছুর পর তোর সাথে ফ্রেন্ডশিপ করতেছি কেন। ধরে নি না, তোর বিপদের সময় আমি পাশে থাকতে চাই। ও বুঝলাম, নিশ্চয়ই আমার উপর ক্রাশ খাইছিস। শুনছি ঝগড়া করতে করতে নাকি প্রেমে পড়ে, দেখি তুইও প্রেমে পড়ছিস। যা ইচ্ছা ভাব, বাট ফ্রেন্ড। নো বেস্ট ফ্রেন্ড। ওকে ওকে, চল ক্যান্টিনে যাই। সময় এভাবেই যাচ্ছে, হাসি তামাশা। রাইসা এখন 7 মাসের প্রেগনেন্ট। মাহিরের সাথেও ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে রাইসার। এর মাঝে একদিন অপরদিকে মাহিমের সাথে ঘটলো কাহিনী। মাহিমের বিজনেসে ফোকাস দিয়েছে এবার ভালো করে। এবার নতুন করে পিএ নিয়োগ করেছে সে। তার দিনও ভালোই কাটছে।
মায়ার সাথে তার রিলেশনও ভালো কাটছে। মাহিম কাজের চাপে ঘোরাঘুরি করতে পারে না, তাই আজকে সে ফ্রি আছে। এই সুযোগে মায়াকে ফোন করে ডাকলো, কিন্তু মায়া হসপিটালে কাজে ব্যস্ততার জন্য আসতে পারে না। তাই মাহিম অর্ণবকে বলল, অর্ণব যাওয়ার জন্য রাজি হলো। তারা বিকালে ঘুরতে বের হয়েছে। মাহিম, তুই দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিস। ঠিকমতো কথা বলিস না, গভীর কোনো ভাবনায় ঢুকে থাকিস। বলতো কি হয়েছে? একটা কথা বলি, মজা নিবি না, সিরিয়াস। নিজের মধ্যে রেখেও শান্তি পাচ্ছি না। ভাবছিলাম মায়াকে বলবো, কিন্তু ওই ফ্রি নাই, তাই তোকে বলতে চাই। কি হয়েছে বলতো? কি এমন কথা যার জন্য তুই এমন গম্ভীর হয়ে গেছিস? দিন দিন দেখতেছি তুই কেমন যেন আরও রাগী হয়ে উঠছিস। এত রাগ ভালো না, দেখবি রাগের জন্য কখন জানি সব শেষ হয়ে যায়। শোন, আমি না বিয়ে করছিলাম বলতে ভুলবশত হয়েছিল। আমাদের কারো মত ছিল না। আজকাল সেই দিনটার কথা বেশি মনে পড়ছে। হোয়াট আর ইউ ক্রেজি? তুই কি বলছিস বুঝতে পারছিস? মজা মারাস? বিয়ে করছিস মানে কি? মজা না। তারপর সেই দিনের সব ঘটনা খুলে বলে মাহিম অর্ণবকে। বুঝলাম, কিন্তু কি সমস্যা এখন সেটা বল। মেয়েটা কি তোর কাছে ফিরতে চাচ্ছে? চাইলে সরাসরি বল যে সম্ভব না, তুই অন্য কাউকে ভালোবাসিস। চাইনি, কিন্তু আমার মনে হচ্ছে সামনে কিছু একটা হতে চলেছে। অসহ্য যন্ত্রণা দেয় সেই অতীত আমাকে। বাদ দে, চিন্তা করে লাভ হবে না। যা হওয়ার হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে জীবন চলবে না। এর প্রায় 2 মাস পর রাইসা আর কলেজে যায় না। পেট দেখে কেউ বুঝতে পারবে না সহজে সে প্রেগনেন্ট। সবাই বলে মেয়ে হবে, সেজন্য বেশি বড় না পেট। রাইসা আল্ট্রাসাউন্ডও করায় নাই। সে যে আল্লাহ যা দিবে সেটাই তার জন্য অনেক বড় পাওয়া। আর আল্লাহ খুশি হলে মেয়ে সন্তান দেয়। রাইসার এখন একটু সমস্যা হয় হাঁটাচলা করতে। যা হবে সেটাই তো। সে অনেক হ্যাপি। তার মাঝে বেড়ে উঠছে আর একটা প্রাণ। হতেও পারে এটা তার বেঁচে থাকার একটা সম্বল। আজকে মহু একা কলেজে গেছে। আদিত্য অফিসের কাজে একটা জায়গাতে গেছে। এখন আদিত্যের উপর চাপ বেশি। রাইসা তেমন দৌড়ঝাঁপ করতে পারে না। তার জন্য মহু কলেজে প্রবেশ করে একটা ছেলের সাথে ধাক্কা খায়। সরি মিস, আই অ্যাম সো সরি। আমি বুঝতে পারিনি, সরি। প্লিজ কিছু বলেন না। আমার বাসায় মা, বাবা, বোন সবাই আছে, তবে বউ নেই। প্লিজ আর কিছু বলেন না। আরে থামেন মিয়া। আল্লাহ গো, এর আগে কয়টা মেয়ের সাথে ধাক্কা খাইছেন যে আপনার মা বোন উঠাই গালি দিছেন, যার জন্য আমাকে এসব বলছেন? তাছাড়া দোষ আপনার না, আমি তাড়াতাড়ি করে আসছিলাম, যার জন্য ধাক্কা লেগে গেছে। সরি বলার দরকার আপনার। অর্ণব এসব কথা শুনে মাহুয়ার দিকে ভালোভাবে লক্ষ্য করে। মাশাআল্লাহ, মুখে একটা মায়া মায়া ভাব আছে। প্রথম দেখে তার মুখের তিলটা সবাইকে আকর্ষণ করবে। অর্ণবও তাকিয়ে আছে সেই দিকে। কিছুক্ষণ পর অর্ণব নিজে থেকে বলল, মাশাআল্লাহ, এমন মেয়ে প্রথম দেখলাম যে নিজের ভুল স্বীকার করছে। ভালো লাগলো। আমি অর্ণব, আর ইউ? আমি মহুয়া, অনার্স প্রথম বর্ষে, সামনে পরীক্ষা। আচ্ছা আসি, বাই, আল্লাহ হাফিজ। সময় তার আপন গতিতে চলতে শুরু করলো। এদিকে রাইসার মেয়ে সন্তান হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তবে কার সাথে চেহারার মিল পাচ্ছে না। এর মাঝে রাইসাদের প্রথম বর্ষে পরীক্ষা হয়ে গেছে। এখন তারা দ্বিতীয় বর্ষের ছাত্রী। মহুয়া আর অর্ণবের মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। অর্ণব তার বোনকে নিতে কলেজে আসে। মাঝে মাঝে তার থেকে বন্ধুত্ব, নাম্বার আদান প্রদান। তবে এই দুজনে মনে মনে দুজনকে ভালোবাসে। তা কারো প্রকাশ করার সাহস হচ্ছে না। রাইসার মেয়ের বয়স 6 মাস। মেয়ের নাম রাখছে মায়া ইসলাম। সবাই মায়া বলে ডাকে, তবে আদিত্য মায়াবী বলে ডাকে। আদিত্যের কথা, রাইসা, তোর মেয়ের মাঝে আল্লাহ সব মায়া ঠেলে দিছে। তোর মেয়েকে যে দেখবে সেই বলবে আমি মায়ায় পড়তে আসক্ত। আমি মুসলিম হলে তোরে শাশুড়ি বানাইতাম। আর মায়ার প্রেমে পড়ে গেছি গভীরভাবে। মায়া আমার মাঝে মাঝে মনে হয় তোর মেয়েকে কুলে নিয়ে বলি, মায়া, আমার মায়া, এই মায়ার মাঝে আছে লক্ষ লক্ষ মায়া। তখন আর কি আদিত্যের এমন বাচ্চা বাচ্চা কাণ্ডে সবাই খিলখিল করে হেসে দেয়। রাইসা এতদিন ছুটিতে ছিল। 2 দিন পর থেকে আবার জয়েন, যার জন্য সে পুনরায় ঢাকায় ব্যাক করলো। রাসু জানতোস তোর মেয়ে সত্যি মাশাআল্লাহ রে। আমার তো মনেও নাই তোর জামাই কেমন সুন্দর ছিল, তবে মনে হয় অনেক সুন্দর। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, কেমন জানটু? সর এখান থেকে। সুন্দর মাই ফুট। এইটুকুনি মেয়ের তেজ আর রাগ দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এত রাগ এই মেয়ের, আল্লাহ জানে কার স্বভাব পাইছে এই মেয়ে। আমার তো বাবা নাই, আর তোর ছেলে হলো না, আমার মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেছিস পাগল। এমনি বলিস না, আমার দিলে ব্যথা লাগে বইন।
তোর মায়া বড়, আমার পোলা ছোট হবে। একটা ছবি ছিল না, 12 বছরের মেয়ে আর 12 দিনের শিশু, তেমন করব। আচ্ছা করিস। তা অর্ণবের কি অবস্থা? প্রেমে হাবুডুবু খাচ্ছিস, বলতেছিস না কেন? বলে দে, যদি কেউ নিয়ে যায় বুঝবি ঠেলা। আজকে দেখা করতে চাইছে, দেখি কি বলে। না হয় বলেই দিয়ে, আমি আর পারবো না এত। বলে দিমোগা যে চলো বিয়ে কইরা 3 জন হইয়া বাসায় ফিরা যামু। এসব কোন ধরনের ভাষা আমি বুঝি না। শর্ত মায়া উঠছে তোর কথা শুনে। মায়ের ঘুম ভেঙে যাওয়ার পর তার মামুনির দিকে একবার তাকাচ্ছে, আবার তার খালামুনির দিকে আরেকবার তাকাচ্ছে। এই কাণ্ড থেকে মহা মায়াকে মুখ ভেঙচি দেয়। কি বুঝলো এই পিচ্ছি মায়া? শুরু হয়ে গেল তার ভ্যাভ্যা। এখন মাহুয়া কে কে পায়, দিল এক দৌড়। আর বিপদে পড়লো রাইসা। সহজে মায়ের কান্না থামে না। কান্না থামাতে থামাতে রাইসা নিজে কান্না করে দেয়। মায়া, মামুনি কি হয়েছে সোনা আমার? কান্না করে না মা, মামুনি কান্না করে না মা। মা আমার, চলো খেয়ে খেলনা করব। মা আজ কি বুঝলো মায়া কে জানে। একটুকুতেই আজ মায়া থেমে গেল। তারপর সবাই মিলে আড্ডা দিল। আজ ঘুরলো সবাই, কাল থেকে জয়েন। রাইসা চিন্তা হচ্ছিল মায়াকে কে দেখে রাখবে, কিন্তু মহুয়ার মা সব ঠিক করলো। তিনি সারাদিন রাত ফ্রি থাকে, তাই আর সমস্যা হলো না কারো। পরের দিন সকালে, কাল রাইসা ওরা নিজেরা ঘোরার কারণে অর্ণবের সাথে মহুয়া ঘুরতে পারে নাই। সকালে অফিসে গেল সবাই, কাজ করতে লাগলো মন দিয়ে। সকালেও মাহুয়া অর্ণবের সাথে দেখা করার জন্য বের হয়ে গেল। ওইদিকে দেখ, আমাকে রাগাস না। আজ প্রথম মনে হয় দেখা করতে যাচ্ছিস, তাই এমন লজ্জা পাচ্ছিস আর ভয় পাচ্ছিস। শহর এখান থেকে, আমার কাজ আছে। অফিসে অনেক কাজ, বোঝার চেষ্টা কর। আমি যেতে পারবো না তোর সাথে। প্লিজ দোস্ত, চল না রে, ভয় লাগতেছে। প্রথম দেখা না করি, কিন্তু প্রথম প্রপোজ করব বলে কথা, তাই কিছুটা সংকোচবোধ কাজ করতেছে। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করার চেষ্টা করিস, আমি হেল্প করব। মেজাজ খারাপ করাস না, যা যা বুদ্ধি দিছি সেই মাপে কাজ কর, যা অ্যাকসেপ্ট করবে। তুই কখনো বউ পাবি না শাআল্লাহ। আমার একা একা দিয়ে পাঠাস, তোর কাজের 14 গোষ্ঠী মারি আমি। এই বলে অর্ণব অফিস থেকে বের হয়ে গেল। আর তা দেখে মাহিম হাসতে লাগলো। হঠাৎ করে মাহিমের মনটা খারাপ হয়ে গেল। বিয়ে সে তো আমার একবার হয়ে গেছে রে অর্ণব, জানিস? ওইটা যে না চাইতেও মনে পড়ে বারবার আমার। কি করব বল তুই? আচ্ছা, সে যদি কখনো তার অধিকার দাবি করে, তখন আমি কি করব? মায়াকে কি ছেড়ে দিব? আমি তো জানি স্বামী স্ত্রী সম্পর্ক পবিত্র। তাহলে কি তখন সেই মেয়ের প্রতি আমার টান অনুভব করবে? মাহিম নিজে নিজে এসব নিজের মনে আওড়াচ্ছে বারবার। এদিকে মাহুয়া পার্কের আগে থেকেই বসে আছে। এখনো অর্ণব আসে নাই। মাহুয়া রাগে না পারছে কেঁদে দিতে। এত দেরি কেউ করে নাকি? তখন হঠাৎ করে কেউ মাহুয়ার পেছন থেকে বলতে শুরু করে, তোমার এই কাজল কালো আখিতে অনেক আগেই হারিয়ে গিয়েছি আমি। তোমার এই মায়ামাখা মুখে আমি পাই যে নিজেকে খুঁজে। তোমার এই গাঢ় কালো তিলটিতে আঁকিয়ে দিতে চাই চুমু। দিবি কি আমায় সেই অধিকারটুকু? হবে কি তুমি আমার ছোট রাজ্যের রানী? রাখবে কি তোমার মাথা আমার এই বুকে? এক নিঃশ্বাসে সব কথা বলে ফেললো অর্ণব। মাহুয়া এসব শুনে পেছনে তাকিয়ে দেখে কেউ একজন ফুলের তোড়া আর চারপাশে চকলেট দেওয়া একটা তোড়া নিয়ে হাঁটু বেড়ে বসে আছে। মাহুয়া ভালো করে দেখার চেষ্টা করে এটা কে। পরক্ষণে বুঝতে পারে অর্ণব। মাহুয়া যেন মুখের ভাষা হারিয়ে ফেলছে। ওর চোখে পানি টলমল করছে। এতক্ষণ ধরে বসে থাকার পরও যখন অর্ণব দেখলো মাহুয়া ফুল নিল না, তখন চোখ তুলে তাকিয়ে দেখে মাহুয়া কান্না করছে। অর্ণব ভয় পেয়ে যায় যে সে ভুল করলো নাকি। সরি, আসলে আমার হয়তো উচিত হয়নি বলে দেওয়া। প্লিজ মাফ করে দাও। তখনই মাহুয়া অর্ণবের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে দেয়। এত সময় লাগে তোমার এটা বলতে? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি ভাবছিলাম তুমি না বললে আমি আজ নিজ থেকে বলবো। কান্না করতে করতে নাক টেনে বলল মাহুয়া। তাহলে কান্না করছিস কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। বুঝবা না বুদ্ধ, এটা খুশির জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, হবু বাবুর হবু আম্মু। মাহুয়ার কানে ফিসফিস করে বলল অর্ণব। তারপর অর্ণব আর মাহুয়া পুরো পার্ক ঘুরলো, বসে বসে আড্ডা দিল। নিজেদের মতো সময় কাটলো। যে কেউ তাদের দেখলেই বলবে হ্যাপি কাপল। এরপর সন্ধ্যা তারা নিজেদের বাসায় ফিরে আসে। এসে তো মাহুয়া এক কথা বলে ফেলে রাইসার কান নষ্ট করে ফেলেছে। এক পর্যায়ে রাইসা রাগ করে মাহুয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। ওইদিকে অর্ণব সোজা আবার মাহিমের অফিসে যায়। গিয়ে দেখে অফিস ছুটি হয়েছে। তবে হয়তো আজকে এটার জন্য অর্ণবের রাগ উঠলো না। সে সোজা মাহিমের বাসায় গেল। গিয়ে দেখে মাহিম ফোন নিয়ে কিছু একটা করছে। অর্ণব সোজা মাহিমের কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে ফেলে। ও, তাহলে আত্মহত্যা করার জন্য সমাধান নিতে আসছিস, তাই না? তোকে কষ্ট করতে হবে না, ছাদে চল, তুই দাঁড়ায় থাকবি।
আমি একটা পিছন থেকে লাথি মারবো, ব্যাস আমাদের পাঁচতারা ফ্ল্যাটে পড়ে গেলে 100% মারা যাবি, সে চিন্তা করিস না। যদি তাও না মরিস, আমি একটা মাথায় ইট দিয়ে বাড়ি মারবো। মাহিম তাচ্ছিল্যের সুরে কথাগুলো বলল। তবে মাহিম বুঝতে পারছে অর্ণব অনেক হ্যাপি আজকে। অর্ণবকে একটু রাগিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলল মাহিম। মজা নিস না, আমি অনেক হ্যাপি। আমার প্রপোজ অ্যাকসেপ্ট করছে। তারপর পার্কের সব ঘটনা মাহিমকে খুলে বলল অর্ণব। তাড়াতাড়ি বিয়ে করে নে, দেরি করে কী লাভ? চাকরি তো করিস, তাই দেরি না করাই ভালো। তুইও তো বিজনেসম্যান, তুই বিয়ে করিস না কেন? আমাকে কেন বলিস? তাছাড়া আমি এখন বিয়ে করতে পারবো না, ভালো করেই জানিস। আমাকে আর 6 মাস পর 3 বছরের জন্য ডক্টরি একটা কোর্সের জন্য লন্ডন যেতে হবে। একবারে সেখান থেকে এসে বিয়ে করব। ঠিক তেমনই মায়ের ডক্টরি কমপ্লিট হলে বিয়ে করবো, বুঝলি? রাতে যখন আসছিস থেকে যাস, একসাথে থাকবো। আমাকেও ভালো লাগছে না একা একা। এত চিন্তা হলে ওই লেখিকাকে বল হেল্প করবে, সে নাকি ভালো সমাধান দিতে পারে। জানিস না নাকি সে আর গল্প লেখালেখি করে না? তার নাকি বাচ্চা হয়েছে, ব্যস্ত। এর জন্য পেজ বিক্রি করে দিছে, নয়তো ভালো হতো। তার আইডিয়াও নাই আমার কাছে। চিন্তা বাদ দিয়ে মায়ের কথা ভাব, অযথা একটা মেয়ের চিন্তা করিস না। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে। চলে গেল পুরো 4টা বছর। অনার্স কমপ্লিট হলো সবার। রাইসা প্রমোশন পেয়ে এসিপি হয়েছে। তাদের একটা জিনিস ভালো লাগে, সব কম বয়সের সাথে কাজ করে। কার্মোস তার রিটার্ন নিয়ে গেছে। এখন সব কেস রাইসাকে সামলাতে হয়। মায়াও বড় হয়ে গেছে, 3 বছর বয়স এখন ওর। অপরদিকে মায়ের ডক্টরি কমপ্লিট, কাজও জয়েন করছে। মাহিম চাচ্ছে আগে তাহার বিয়েটা দিবে, তারপর তারা বিয়ে করবে। সবার কাছে জানাজানি হয়ে যায় তাহা আর আহাদ এখনো সম্পর্ক রাখছে। তাই মাহিম ঠিক করলো বিয়েটা দিয়ে দিবে। একটা মেয়ের জন্য তো আর তাদের ভালোবাসা বলে দিতে পারে না। মাহিম তার চাচাকে বলল, মাহিমকে সবাই মান্য করে, তাই তারাও কিছু বলল না। এবার সবাই চায় তারা ছেলের বাড়ি যাবে এবার, তাই সবাই সিদ্ধান্ত নিয়ে নেয়, নিজেদের মতো তৈরি করে নেয়। আহাদ মাত্র হসপিটাল থেকে আসে, তখনই তার ফোনে একটা কল আসে। সে কিছুটা বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখে রং নাম্বার, তাই রিসিভ না করে গোসল করতে চলে যায়। গোসল করে এসে দেখে তাহা অনেকবার ফোন করছে, তখনই আবার রং নাম্বার থেকে ফোন আসে। আহাদ একটা ফোন রিসিভ করলো, অপর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে আহাদ? জি, আপনি কে? আমি মাহিম, তাহার বড় আব্বুর ছেলে। তোমার সাথে কিছু কথা ছিল, যদি ফ্রি থাকো তো বলবো। হ্যাঁ ভাইয়া, বলেন কি বলবেন। মাহিমের কথা শুনে আহাদ বিছানা ছেড়ে উঠে বসে। তাহা আর তুমি এখনো ওকে একে অপরকে ভালোবাসো, তাই আমি চাচ্ছিলাম এবার আমরা তোমাদের বাসায় যাব। এবার আমি থাকবো, কোনো সমস্যা হবে না। তোমার অনুমতি প্রয়োজন ছিল। হ্যাঁ আসেন ভাইয়া, সমস্যা নেই। আপনারা কবে আসবেন সেটা বলেন। হবে, একটা শর্ত আছে। আমার বড় বাবার মেয়ে আমার বিয়েতে থাকবে। ওরা সবাই অপমান করে বের করে দিয়েছিল। সমস্যা নাই, তোমার বোন থাকতে পারবে। আমরা ভোরে বের হব। তোমাদের ওখানে যেতে সকাল 9টা থেকে 10টা বাজবে, কারণ আমাদের আবার ব্যাক আসতে হবে। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। আহাদ গিয়ে তার মাকে সব বলল। আহাদের মা রাজি। এত বড় বাড়ির মেয়েকে কে না চাইবে বউ বানাতে। এখন থেকে সব তোড়জোড় শুরু হয়ে গেছে, বাড়ি সাজানো থেকে সব। আহাদ নিজের রুমে গিয়ে রাইসাকে ফোন দিয়ে খুব তাড়াতাড়ি আসতে বলল। রাইসাকে বললো না কেন আসতে হবে। রাইসা আর কিছু বললো না। রাতের বেলা মায়াকে নিয়ে একা আসবে না, সেজন্য সাথে করে মাহুকে নিল। ওদিকে মাহিম একা একা এত দূর কোথাও যায়নি অর্ণবকে ছাড়া, সেজন্য সাথে অর্ণবকেও নিল, কিন্তু মায়াকে নিতে পারলো না। নতুন চাকরি, এত ছুটি নাই তার। রাইসা রেডি হয়ে মাস্ক পরে নিল, এটা তার অভ্যাস হয়ে গেছে। রাতের বেলা কোথাও বের হলে মাস্ক পরতে হবে তার। এদিকে মাহিম ওদের বাড়ি থেকে 2টা গাড়ি নিয়ে বের হলো। একটা গাড়িতে মাহিমের মা, চাচা চাচি, ভাই ভাবি, তাহা, আর এক গাড়িতে মাহির অর্ণব যাচ্ছে। এদিকে রাইসা ওরা এসে দেখে সব বাস ছেড়ে দিচ্ছে। এই রাতে আর কোনো বাস নাই। রাত 3টা বাজে। বাসা যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, জ্যাম থাকলে তো আরো বেশি। তাও মাহিয়া রাস্তা দাঁড়িয়ে আছে, যদি কোনো গাড়ি ভাড়া পাওয়া যায়। ওই দিক দিয়ে মাহিম তাদের গাড়ি নিয়ে যাচ্ছিল। রাত 3টার সময় রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিম গাড়ি দাঁড় করে। জানালা দিয়ে তাকালেই তেমন ফেস দেখা যাচ্ছে না। মাহুয়া গাড়ির দিকে এগিয়ে আসলো। হেই মিস, কোনো সমস্যা? এত রাতে রাস্তায় দাঁড়ায় আছেন যে? তার উপর তো মনে হয় মেয়ে মানুষ ভয় নাই নাকি? আর কোনো হেল্প লাগবে নাকি? হ্যাঁ, আসলে আমরা গ্রামে যাব। এখন যে বাস ছিল চলে গেছে, আমাদের আসতে লেট হয়েছে, সেজন্য রাস্তায় দাঁড়ায় আছি। যদি একটা গাড়ি পাই। মহুয়ার গলা না এটা? মহুয়া নাকি? হ্যাঁ, তুমি? আরে চিনিস নাকি তুই? আর আমরাও তো ওই গ্রামেই যাচ্ছি। চিনবো না মানে? আমার বউ, তোর হবু ভাবি মহুয়া। ওই এত রাতে তুমি কই যাওয়া, পাগল নাকি? একা বের হয়েছো দেখি।
গাড়ি থেকে নেমে বলল অর্ণব। ওয়েট, এক জায়গাতেই যখন যাচ্ছি তখন গাড়িতে ওঠ। অর্ণব, দেরি হচ্ছে, গাড়িতে ওঠ তোরা। ভাইয়া আমার সাথে আর একজন আছে। সমস্যা নেই, জায়গা আছে, যাও নিয়ে আসো। এরপর মাহুয়া রাইসাকে গিয়ে সব বলল। রাইসাও কিছু না বলে চলে আসলো গাড়িতে। এসে দেখে মাহির গাড়িতে। আরে মাহির যে, কি রে মাহির তুই? ঘুমাইছে, ডাক দিও না। আর চিনো নাকি তুমি মাহিমকে? গাড়ি চালাতে চালাতে সামনের থেকে বলল মাহিম। হ্যাঁ, আমরা সেম ক্লাসে পড়তাম। আচ্ছা আপনারা কই যাচ্ছেন জানতে পারি? আরে মাহিমের চাচাতো বোনের বিয়ের জন্য। গ্রামে আহাত না কি জানি একটা ছেলে, ওদের বাসায় যাচ্ছি। রাইসা নাম শুনে বুঝতে পারলো, আর এটাও বুঝলো আহাত কেন যেতে বলছে। এবার রাইসার প্রচুর রাগ হলো। যাদের বাড়ি থেকে অপমান হয়ে বেরিয়ে আসছে, আবার নাকি তাদের বাড়িতে সামনে পড়তে হবে। সে গাড়িতে বসে আহাতকে ফোন দিল। তা শয়তান হনুমান, আমাকে বলিস নাই কেন তোর বিয়ে? মেজাজ এখন খারাপ হচ্ছে আমার। আমি গাড়িতে আছি, নয়তো বাসায় ঘুরতে যেতাম। এই তুই কেমন জানলি? আর জানলি ভালো, রাগারাগি করিস না বুনু, চলে আয় প্লিজ। রাইসা রাগ করে ফোন কেটে দিল। তার প্রচুর রাগ লাগছে। অর্ণব রাইসার দিকে তাকিয়ে আছে, কি মেয়ে এত মানুষের সামনে ফোনে গালাগালি করে। এখন সকাল 9:30 বাজে। মাহিমের মার কাছে ফোন দিয়ে শুনে তার বাবা পৌঁছে গেছে। রাইসাদের জন্য মাহিমদের দেরি হলো। মাহিম এখন গ্রামের মধ্যে ঢুকে পড়েছে আর রাস্তা চিনতে পারছে না। মাহিম আছে, রাইসা এখনো চোখাচোখি হয়নি। কিরে অর্ণব, এখন কোন রাস্তায় যাব? চিনি না তো আমি, দৌড়বাল ভালো লাগে না। ডান দিকে সোজা যাবেন, প্রায় 30 মিনিট পর একটা 2তলা বাসা পাবেন, সেটাই আহাত ভাইয়ার বাসা। তুমি চিনো নাকি? আর চিনতেও পারো, তার বাবা নাকি চেয়ারম্যান। বাসার সামনে আসতে রাইসা মাহিমকে গাড়ি থামাতে বলল। তারপর হাতের ইশারায় বাসা দেখে দিয়ে সে নিজের বাসায় ঢুকে পড়ল। রাতে কেউ খেয়াল করছিল না রাইসার কোলে একটা বাচ্চা আছে। এমা, সারা রাত একসাথে আসলাম, তোমার মেয়ের দিকে নজর পড়ছিল না? মাশাআল্লাহ, কি নাম? অর্ণব কোনো উত্তর না পেয়ে দেখে রাইসা মাহর হাত টেনে নিয়ে ভেতরে যাচ্ছে। আজব মেয়ে মাইরি। যাই হোক, পাশাপাশি বাসা দেখতেছি, তাহলে কি এটা আহাদ এর ওই বোনটা নাকি রে? কোন বোন? চল তো বাসায় ঢুকি, ক্ষুধা লাগছে ভাই আমাকে। তারপর মাহিরকে ডেকে উঠালো। এত ঘুম মাহির এর যে সে কিছুই জানে না। এরপর সবাই বাড়ির ভেতর ঢুকলো। এরপর সাথে সাথে সবাই খাওয়া দাওয়া করে নিল। তারপর বিয়ে নিয়ে গল্প করতে শুরু করলো। রাইসা বাসায় এসে দেখে কেউ নেই। বুঝলো সবাই তার চাচার বাসায় আছে। সে ফ্রেশ হয়ে ফাতেমাকে কল দিয়ে আসতে বললো। ফাতেমা আসলো, মহুয়াকে সাথে নিয়ে পাঠালো খাওয়ার জন্য। তুইও চল, তুই না গেলে আমি যাব না কিন্তু। যা প্লিজ, রাগাস না, তোর জামাই আছে ওখানে। আমি যাব না ওই বাসায়, চাচি রাগারাগি করবে। আমি আর চাই না আমার জন্য কিছু হোক। তারপর ফাতেমার সাথে মহু আর মায়া চলে গেল। অর্ণব মহুয়াকে দেখে অবাক, যে এই বাসায় কেন? তুমি রাইসার ফ্রেন্ড না? রাইসা কোথায়? কখন আসছো তোমরা? ও আসবে না নাকি এখানে ভাইয়া? আমাকে জোর করে দিয়ে পাঠালো। মায়া মামুনি, কেমন আছো সোনা? তুমি থাকো, তোমার মামুনিকে ডেকে আনি। ফাতেমা মায়াকে কোল থেকে নেমে দেওয়া মাত্র তার নানুমনির কাছে দৌড় দেয়, কিন্তু তখনই পড়ে যেতে নেয়। মায়া যখনই পড়ে যেতে নেয়, মাহিম তাড়াতাড়ি উঠে এসে মায়াকে ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। মাহুয়া এতক্ষণে মাহিমকে দেখতে পেল আর চিনতেও পেল। মহুয়াকে মাহিম খেয়াল করে নাই, সেটা মহুয়া বুঝলো। মাহিম মায়াকে কোলে উঠিয়ে নিল। এই বদমাইশ লাফালাফি করো কেন? মাশাআল্লাহ, তোমার নাম কি মামনি? মায়া, আমার নাম মায়া। আমি বদমাইশ না, তুমি বদমাইশ। তোতলাতে তোতলাতে বলল মায়া। ওলে ওলে বাবুটালে, আমি বুঝি বদমাইশ? আমি কি তোমার মতো দৌড় দিছি? আচ্ছা, কি বললা তোমার নাম মায়া? বাহ, নামটা যেমন সুন্দর ঠিক তুমি তেমন সুন্দর। না জানি তোমার মামনি কত সুন্দর। তুমিও সুন্দর, তবে আমি বেশি সুন্দর। মায়ের এ কথা শুনে সবাই হাসতে শুরু করে। এইটুকুনি মেয়ে, তার উপর ঠিকমতো কথা বলতে পারে না, সে আবার কেমন পাকনামি করে। মায়া মাহিমের সাথে খেলতে শুরু করলো। এই সময়ের মধ্যে মায়া মাহিমের সাথে মিশে গেছে। লাত্তি খাবে রাইসা, কতবার বলবো চল, কেউ কিচ্ছু বলবে না। মারুফ চৌধুরী আর তোকে তোর মেয়েকে দেখতে চাইছে। মহিলাটা ভালোই, ব্যবহারও সব কিছু। তুই না গেলে আমি বিয়ে করব না। এই যে শুয়ে পড়লাম তোর বিছানায়। এমন করিস কেন ভাই তুই? মায়া গেছে ওরে নিয়ে, থাক যা, কার কাছে আছে কে জানে। আরে আরে ভাই রাগিস না, যাচ্ছি চল। কিন্তু এই যে আমার গায়ে যা আছে তাই পরে যাব। আহাদ এবার রাইসাকে একবার স্কিনে করে দেখে যে গেঞ্জি আর প্লাজো পরা। কিছু বলল না, কিছু বললে আর তো যাবে না, তাই এমন ভাবে হাত টেনে নিয়ে গেল। রাইসা গিয়ে সবার সাথে কথাবার্তা বলল, তেমন কেউ কিছু বলল না। তখন মাহির বলল, দেখ, তুই বলছিস আমার ভাইকে দেখবি,
ওই যে ওইটা আমার ভাই মাহিম চৌধুরী। রাইসা সেদিকে তাকাতে চমকে উঠল। এটা তো সেই মাহিম চৌধুরী যার সাথে রাইসার বিয়ে হয়েছিল। মাহিম ও রাইসাকে দেখে মায়াকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়ল। তবে মাহিম বুঝলো রাইসা তেমন রিয়াকশন নেই। মাহিম ভেবে পেল না যে মেয়েটা তাকে সামনে পেয়েও কিছু বললো না। এদিকে রাইসা নিজেকে কন্ট্রোল করে নিল। আর বুঝতে বাকি নেই মাহিমা তো মায়া নাম নিয়ে একটা মেয়েকে ভালোবাসে, তাই মাহিমের প্রতি কোনো রিয়াকশন দেখালো না। রাইসা মাহিমের পাশে বসে মায়াকে কোলে তুলে নিল। রাইসা, এটা কি তোমার মেয়ে? মাশাল্লাহ, তোমার মেয়ে তো অনেক সুন্দর। তবে জানো, প্রথম কেউ তোমার মেয়েকে দেখলেই বলবে, হে আমার মাহিম বাবুর মেয়ে, একদম মাহিমের মতো হয়েছে। এই কথা শুনে মাহিমের কাশি উঠে গেল। রাইসা তাড়াতাড়ি পানি দিল। এরপর রাইসা বুঝলো মাহিমের সমস্যা হচ্ছে রাইসা থাকার জন্য, তাই সে কৌশলে একটা বুদ্ধি বের করে মোহকে একটা টেক্সট করে ছাদে চলে গেল। মাহিম ভাইয়া চলেন, সাথে যাবেন। আপনি হয়তো সবার সাথে থাকতে চাইতেছিলেন না, চলেন ঘুরে আনি আপনাদের। আচ্ছা চলো, অর্ণব তুইও চল। মাহি যেতে চাইলেও মোহা বলল যে পরে তারা আড্ডা দিবে, আগে মাহিম ভাইয়াদের একটু ঘুরে আনুক। মাহির আর কিছু বলল না, সবাই মিলে ছাদে গেল। মাহিম দেখলো ছাদে রাইসা আছে, তাই নিচে নেমে আসতে চাইলে রাইসা পেছন থেকে ডাক দেয়, মাহিম চৌধুরী, আপনাকে আমি এখানে আনলাম আর আপনি আমাকে দেখে পালায় যাচ্ছেন? এটা কেমন কথা? বসুন, কথা আছে আপনার সাথে। আচ্ছা, আপনাকে কথা বলতে হবে না, আপনি বসুন, আমি বলবো, আপনি শুনলেই চলবে। দেখুন, আমি জানি আপনার সমস্যা হচ্ছে, হওয়ার কথা, তবে ভয় নেই, আমি আমার অধিকার চাইবো না। আপনি আপনার মতো থাকুন, এমনভাবে থাকুন যেন আমাকে চেনেন না, আর আমিও আপনাকে চিনি না। এত নার্ভাস হবেন না মেয়েদের মতো। সরি, আসলে আমি জানি আপনি মায়া নামের একটা মেয়েকে ভালোবাসেন, এমনকি একবার ব্রেকআপ হয়েছিল, আপনি আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন, তবে পরে সবকিছু ঠিক হয়েছে, তাই এইসব বাদ দিন। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। ভাই আমাকে বোঝা, তোরা কি নিয়ে কথা বলতেছিস? আর আসলে এই মাহিম, তুই রাইসাকে দেখে এমন করতেছিলিস কেন? আর রাইসা, তুমি এত কিছু জানলে কিভাবে মাহিমের ব্যাপারে? তোকে বলছিলাম না একটা ভুল বিয়ের কথা, সেটা ওই যে মিস রাইসার সাথেই হয়েছিল। ওয়েট, বুঝলাম। তবুও আমার একটা প্রশ্ন আছে, যদি বল প্রশ্নটা করতে পারি কি? ধর, আবার কিসের প্রশ্ন? আসো বসো তো, আড্ডা দেই সবাই মিলে। আর মাহিম ভাইয়া ভুলে যান, এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছুই নাই। আমারও একটা প্রশ্ন ছিল, মানে বলি কি? কপাল, বলে ফেলেন। মায়া নড়াচড়া অফ কর মা। মানে আসলে মায়া কার সন্তান? এর আগে শুনছিল একটা মেয়ের জন্য তাহার বিয়ে ভেঙে গেছিল, সেটা কি তাহলে তুমি? আর সেটা হলে মায়া তো... ভাইয়া বাদ দেন, তবে হ্যাঁ, মায়া আপনারই মেয়ে। আপনাদের ভুলের জন্য এখন রাইসা একা একা মাসুল গুনছে। মায়া যখন রাইসার পেটে ছিল কত কথা শুনিয়েছে, তাও বাচ্চাটা নষ্ট করে নাই। বন্ধু, যেভাবেই হোক তুমি একটা বাচ্চার বাবা। ওয়েট, মাহিম একটা জিনিস দেখ, তোর জিএফের নামও মায়া, মেয়ের নামও মায়া। ওয়া। এদিকে অর্ণবের এমন কথায় সবাই হাসতে লাগলো। রাইসা মায়াকে কোল থেকে নেমে দেওয়া মাত্র মাহিমের কাছে চলে যায়। মাহিমও কিছু না বলে মায়াকে কোলে নেয়। তারপর ওরা চারজন মিলে আড্ডা দেয়। বেশ কিছুক্ষণ পর রাইসা বলে, মহুয়া, মায়া কি কিছু খাইছে নাকি? ওরে দেখে মনে হচ্ছে কিছু খায়নি। সরি, মনে ছিল না তো বলতে। আমি কিছু খাওয়াতে পারি নাই, ও কিছু খায়নি রে। মায়া মা, চলো কিছু খেয়ে নিবা, কাল রাতে খাইছিলা আর এখনো কিছু খাওনি, ক্ষুধা লাগে না নাকি তোমার? মায়া যাবো না বলে গো ধরে মাহিমকে জড়িয়ে ধরে বসে থাকে। মাহিমও বলছে খেয়ে আসতে যাবে না। এক পর্যায়ে মায়া রাগ করে রাইসার মাথায় চুল টানতে লাগলো আর ছোট ছোট হাত দিয়ে মারতে লাগলো। এবার রাইসা কিছুটা রেগে গেল। এই মেয়ে, তুই কি আমাকে শান্তি দিবি না? আমি কোন জন্মে রাগ করছি কিনা সেটা আমি বলতে পারবো না, আর তোর একটুতেই রাগ উঠে, তাই না? একটা চট দিলে ঠিক হবি। চুপচাপ চল আমার সাথে। কার রাগ নিয়ে যে জন্ম নিয়েছিস আল্লাহ জানে। কার আবার? মাহিমের মেয়ে, যেহেতু তার মতোই রাগ হয়েছে। মাহিম কিন্তু প্রচুর রাগী। আরে সরি, আমি মাহিমকে টানতে চাইনি, তুমি তো বললে কার মতো রাগ হয়েছে, শুধু সেটাই বললাম। রাইসার দিকে তাকিয়ে ভয় ভয় বলল অর্ণব, এইভাবে কেউ বাচ্চা মেয়ের সাথে কথা বলে? মায়াকে দেখলেই তো যে কেউ মায়ার প্রতি আসক্ত হবে, আর তুমি মা হয়ে এমন ব্যবহার করছো। হায় রে কপাল। মায়া, মামনি চলো, খাবে আমার সাথে? আপনাকে দরদ দেখাতে হবে না, আমার মেয়ে, আমি পারবো। ওকে, মায়াকে আমার কোল থেকে নিয়ে দেখাও, আমিও দেখি মায়া যায় নাকি। মাহিম কিছুটা জোরে হেসে বলল। তারপর মাহিম মায়াকে নিয়ে নিজে গিয়ে মায়াকে খাইয়ে দেয়।
রাইসা অবাক, এই মেয়ে খাইতে চায় না, সেই মাহিমের হাতে খাচ্ছে। রাইসা মনে মনে বলছে ভালোবাসার টান হয়তো এমন, একই রক্ত শরীরে। তারপর সবাই মিলে বিয়ের ডেট ফিক্স করলো। আর 1 মাস পর বিয়ে। মাহিম ওরা চলে গেল বাসায়। যাওয়ার সময় মায়ার কি কান্না! এভাবে চলে গেল 15 দিন। একদিন রাতে রাইসা এখন অনেকটা ফ্রি, তাই সে ভাবলো আবারও নতুন করে গল্প লেখা যাক। তাই সে এবার একটা পেজ করলো, তবে এবার পেজের নাম ছিল রাইসার মায়াবতী। পেজ খোলার পর তার আগের পেজ যে নিয়েছিল তার দ্বারা এই পেজটি প্রমোট করলো। সাথে সাথে ফলোয়ার বাড়তে লাগলো। আর রাইসা অলরেডি একটা গল্পের পার্ট লিখে আপলোডও দিল। মাহিমের কাছে নোটিফিকেশন গেছে। সেই পেজের নামটা দেখে কিছুটা অবাক। রাইসা, মায়া, এরা তো মাহিম আর ভাবতে পারলো না, তাই পেজে একটা টেক্সট করলো। কংগ্রেস মিস রাইসা, আপনার গল্পগুলো মিস করছি খুব। তা এতদিন পর কি মনে করে আবার ফিরে আসলেন এই গল্পের জগতে? ও আপনি আসলাম, ফ্রি থাকি এখন। মেয়ে বড় হয়েছে, তাই সময় কাটানোর জন্য আবারও গল্প লেখা শুরু করলাম। একটা করে পার্ট দেব প্রতিদিন। রাইসা মায়ার মা তো এতদিন মায়াকে নিয়ে ব্যস্ত ছিল নাকি? যাই হোক, আইডি লিঙ্ক দাও, মায়ের সাথে কথা বলবো। কি বলছেন? আর আইডি দিব কেন? আর মায়ের সাথে বা কি কথা বলবেন? উফ রাইসা, তোমাকে চিনতে আমার ভুল হয়নি। সিআইডি অফিসার রাইসা অ্যান্ড মায়ার মামুনি। সো মায়ের সাথে কথা বলবো, আইডিতে কল দাও। আর তোমার দেখে অনেক ট্যালেন্ট শুনলাম। বাসায় কেউ জানে না তুমি সিআইডি অফিসার, তার উপর লেখিকা। আজ জানতে পারলাম। আর কি কি জানতে পারবো এক্স্যাক্টলি বলো তো? ও, তাহলে চিনতে পারছেন। বাইদা রাস্তা, আপনি কি আমার উপর দুর্বল হচ্ছেন? না মানে ভালোই খোঁজ নিচ্ছেন। না, আমি মায়ের প্রতি আসক্ত হয়েছি। বুঝি না এই মায়ের মাঝে কি আছে। এক মায়ের জন্য তোমার সাথে প্রথম কথা হয়েছিল, এখন আবার এক মায়া আসলো। মায়ের প্রতি আসক্ত আপনি? তা কোন মায়া বুঝবো? জিএফ নাকি আমার মায়া মেয়ে? এই মেয়ে, তোমাকে কে বলছিল আমার মেয়ের নাম মায়া রাখতে অসহ্য? আপনার মেয়ে নাও, আপনার জিএফ এসব জানলে কি হবে বুঝছেন? আপনি কিন্তু মায়ের প্রতি আসক্ত হচ্ছেন দিন দিন। কোন মায়াকে চাই আপনার বলেন তো? আমার 2 মায়াকেই চাই, দিতে পারবা? একটা ভালোবাসা আর একটা সন্তান। হ্যাঁ, তোমার মেয়ের প্রতি দিন দিন আসক্ত হয়ে যাচ্ছি আমি। কি যেন আছে তার মাঝে, বারবার আমাকে তার কাছে টানে। সরি মিস্টার, আমার মায়া শুধু আমার, আপনাকে কখনো দিব না। আর মায়ের সাথে কথা বলা অফ করেন, তাহলেই মায়াকে ভুলে যাবেন। সেজন্য আমার আইডি দিতে পারলাম না। বাই। এদিকে রাইসা তো অফলাইনে চলে আসে, আর অপরদিকে মায়ার সাথে কথা বলতে না পারে মাহিমের মেজাজ বিগড়ে যাচ্ছে। যখন যা চায় তার পেতেই যায়। মাহিম নিজেও বুঝছে রাইসার মেয়ের সাথে যোগাযোগ না করাই ভালো, কিন্তু সে পারছে না এই পিচ্চি মায়ের সাথে কথা না বলে থাকতে। মাহিম এক পর্যায়ে নিজে বুঝতে পারছে না সে কি করবে, তাই রাগে তার শরীর কাঁপছে। এক পর্যায়ে রুমে সবকিছু তছনছ করে ভাঙাতে শুরু করে। এদিকে কাঁচ লেগে মাহিমের হাত পা কেটে গেছে, সেদিকে তার খেয়াল নেই। মাহিম ভাঙচুর করছে আর জোরে জোরে বলছে, মায়া, আমার মায়াকে চাই। আমি কিছু জানি না, আমার মায়াকে চাই। আমি আসক্ত মায়ার প্রতি, দিন গভীরভাবে আসক্ত। আমার মায়াও শুধু আমার মায়া, আমার মায়াকে চাই। এক পর্যায়ে মাহিম কাঁদতে শুরু করে। সে বুঝতে না কি করবে। রাতে চিল্লাচিল্লির শব্দে মাহিমের রুমে সবাই এসে দেখে মাহিমের এই অবস্থা। সবাই ভাবে মায়ের সাথে হয়তো কিছু হয়েছে, তাই মায়াকে ফোন করে আসতে বলে। আর এদিকে একজনের মুখে আছে রহস্যময় হাসি, হয়তো সে খুশি মাহিমের এই আচরণে। বাবু কি হয়েছে? থাম বাবু, হাত পা কেটে রক্ত বের হচ্ছে তো। কি শুরু করছিস বাবু তুই? মায়ের সাথে কি তোর কিছু হয়েছে বল বাবু। মাহিম তার মামুনির কান্না দেখে ভাঙচুর থেমে দিল। তারপর বিছানা ধপাস করে বসে পড়লো। এবার মাহির গিয়ে মাহিমের পাশে বসলো, বসে হাতে পায়ে ড্রেসিং করে দিতে লাগলো। মাহি শুনতে পাচ্ছে মাহিম বারবার মায়া মায়া করছে। মাহির কিছু বললো না। একটু পর মায়া আসলো। এবার মায়াকে দেখে মাহি প্রচুর রেগে যায়। সে চায় কোনো মায়াকে আর আসছে না মায়া। মাহিম, তোমার কি হয়েছে? এমন পাগলামি করো কেন? আমি তো কিছু করি নাই। একটু আগে তো কথা হয়েছিল, তখন সব ঠিক ছিল। হঠাৎ করে তোমার আবার কি হলো বলতো? সে চায় কোন মায়াকে আর আসলো কোন মায়া। মাহিম এবার গর্জে ওঠে, মায়াকে একটা চর বসায়। মা কিছুটা সরে যায়। চর খেয়ে সবাই অবাক। একটু আগে মায়া মায়া করছে আর সেই মায়াকে এখন চর মারছে। মহিম চাচ্ছে তা কি, কেউ বুঝতে পারছে না। মাহিম এবার চিৎকার করে বলে ওঠে, আমার মায়াকে চাই, এখনই চাই। মায়াকে চাই আমার। আমি মায়ার প্রতি আসক্ত। আমার মায়াকে চাই। মামুনি প্লিজ আমাকে মায়া এনে দাও। বাবু, এই তো তোর সামনে মায়া, আবার এমন করছিস কেন বাবা? মায়া তো এখানেই আছে। তুই কি মায়াকে চিনতে পারতেছিস না নাকি?
মাহিম কাঁদতে কাঁদতে কথাটা বলে। মাহিমের মা অবাক হয়। অবাক হয়ে কথাটা বললো মারুফা চৌধুরী। মাহিম এবার তার গলা সুরটা নিচু করলো। সে কি বলবে কিছু বুঝতে পারলো না। সবাইকে রুম থেকে বের করে দিল। তারপর সে বেডে মাথা দিয়ে নিচে বসে পড়লো। কখন যে এভাবে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। চিল্লাচিল্লির শব্দে মাহিমের ঘুম ভাঙে। উঠে ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। সে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। বাসায় খাওয়া দাওয়া করলো না। মাহিমের মনে এখন অন্য কিছু চলছে। বিকালে রাইসা অফিস থেকে ফিরে মাত্র বাসায় আসলো। সে এখন মহুয়াদের বাসায় থাকে। মহুয়া হঠাৎ বলল ঘুরতে যাবে। রাইসা কিছু না বলে রেডি হয়ে নিল। তারপর মায়াকেও রেডি করে দিল। মহুয়ার সাথে বের হলো। তারা রওনা দিল একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিরে মাহু, ঘুরতে নাকি যাবি? তোর রেস্টুরেন্টে কেন? কি হয়েছে বলতো? আরে অন্য বাচ্চে ওই রেস্টুরেন্টে যাইতে বললো, আমি কি করব? ও নাকি আড্ডা দিবে তাই। মাহিম চৌধুরী আছে নাকি আবার? তার মতিগতি বোঝা দায়। জানিস না কালকে মেসেজে কি সব বলে? এখন তো ভয় লাগে যদি ও মায়াকে চায় আমার কাছ থেকে। আমি বুঝতেছি ও আমার মায়ের প্রতি আসক্ত। পাগল নাকি? মায়াকে নিতে চাইবে কেন? ওনার জিয়ে পাচ্ছে তো। বাট ভয় হয়। যাক বাদ দি, চল। দেখ আজ মায়া শান্ত আছে। এমন শান্ত সব সময় থাকলে কি হয় এই মেয়ের? হি হি হি। মহুয়া হাসতে থাকে। এরপর রেস্টুরেন্টে গিয়ে বসলো রাইসা ওরা। অর্ণব একা আছে। সবাই যখন গল্পে ব্যস্ত তখন হুট করে রাইসার কোল থেকে কেউ মায়াকে নেয়। রাইসা সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এমনি তাকাই কি দেখো? কালকে বারবার বললাম মায়ের সাথে কথা বলবো, তো কথা বলালে না, তাই দেখা করতে চলে আসলাম। এরপর যদি কল না ধরো মায়াকে নিয়ে চলে যাব। আইডিতে নক করছি, দেখে নিও। এইসবের মানে কি? আপনার জিএফ এর কানে খবরটা দিব নাকি যে মায়া আপনার সন্তান? তখন তাহলে সারা দিন রাত নিয়ে থাকতে পারবেন। বাধা দিব না আমি। এই ভুল করতে যেও না। আমি কখনো তোমাকে মানব না। আমি আমার মায়াকে ভালোবাসি আর বিয়ে করব খুব তাড়াতাড়ি। তবে হ্যাঁ, আমার তোমার মেয়ে মায়াকেও চাই, দিবা? ভুলেও আমার মেয়ের দিকে নজর দিবে না। মায়া আমার সব। ওকে, দূরে থাকেন। দেন আমার মেয়েকে। এদিকে মায়াকে নিতে গেলে মাহিম দূরে সরে যায়। অর্ণব তুই বোঝা ওরে, আমার দ্বারা বুঝবো না। অযথা আমার মাথা গরম হচ্ছে, তুই বোঝাই বলতো ওরে। রাইসা বসো, কিছু কথা বলি। আর মাহিম তুই বস। রাইসা দেখো, জীবনে তো একা থাকা যায় না, কাউকে না কাউকে দরকার হয়। আমি শুনলাম তোমার মা বাবা বিয়ে দিতে চায়, অনেকে বিয়েও করতে চায়, বাট সমস্যা হয় মায়াকে নিয়ে। তুমি এক কাজ করো, মায়াকে মাহিমের কাছে দিয়ে দাও। মাহিম মায়ের প্রতি আসক্ত। কালকে মায়ের সাথে কথা বলতে না পেরে ভাঙচুর করেছে, দেখতেছিস না? হাতে পায়ে কপালে ব্যান্ডেজ। এক নিঃশ্বাসে বললে ফেলো অর্ণব কথাগুলো। এটা সম্ভব না ভাইয়া, আমার মেয়েকে আমি দিতে পারবো না। মাহিম চৌধুরী, আপনি প্লিজ আমার মায়ের পিছু ছাড়েন। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি প্লিজ এখন এসে আমার সুখটা নষ্ট করবেন না, নয়তো আমি আপনার জিএফকে বলতে বাধ্য হব। ওকে, সমস্যা নাই। মাহিম রাইসার সামনে মায়াকে ফোন করল। মায়া, আই অ্যাম সিরিয়াস। তোমাকে কিছু কথা বলতে চাই, ফ্রি না থাকলেও শুনতে হবে। কিছুটা ভয়ে আর যেতে বলল মাহিম চৌধুরী। কি বলো? আমি ফ্রি আছি। কি হয়েছে? এমন কণ্ঠ শোনাচ্ছে কেন তোমার? আর কি বলবা বলো? তোমাকে বলা হয়নি মায়া, কোন একটা কারণে একটি মেয়ের সাথে আমাকে জোরপূর্বক বিয়ে দেয় কিছু মানুষ। এখন তুমি আমাকে ছেড়ে দাও মায়া, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না, তোমাকে আমি ভালোবাসি মাহিম, সেটা ভুল ছিল। তুমি তো আমাকে চাও, তাহলে সামান্য এটার জন্য তোমাকে ছাড়ার মানে হয় না, তাই না? কিছুক্ষণ ভেবে উত্তর দিল মায়া। মাহিমের মুখে তৃপ্ত হাসি আর রাইসার চোখে জল। ওর ভয় করছে, সত্যি মায়াকেও হারিয়ে ফেলবে না তো? ওকে ভাই, তুমি রাইসা এখন কিসের ভয় দেখাবেন? আর তো কোনো সমস্যা নাই, আমি মায়াকে চাই। ভুলে যাবেন না, মায়া কিন্তু আমারও সন্তান। দেখেন, ভালো হবে না, এত দরদ কিসের? আমি মায়াকে ছাড়তে পারবো না। অর্ণব ভাইয়া, আপনি কি মানুষ? আপনি পারবেন আপনার সন্তানকে ছেড়ে দিতে? আর আমি যাকে জন্ম দিয়েছি, 3টা বছর মানুষ করছি, এখন তাকে ছাড়া কিভাবে থাকবো? এত অপমান সহ্য করছি যে এই সন্তানের জন্য। কান্না করতে করতে বলল রাইসা। রাইসা প্লিজ, যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু কোর্টে উঠাবো। আমার টাকার অভাব নাই, তুই সামান্য সিআইডি অফিসার হয়ে আমার কিছু করতে পারবে না। টাকার কাছে সব শেষ। ভালো থাকো, বাই। মাহি মায়াকে নিয়ে চলে গেল। মহুয়া যেন মুখের ভাষা হারিয়ে ফেলছে। কি হলো এসব? অর্ণবের দিকে তাকালো মহুয়া। অর্ণব বলল, আমার কাছে আমার বন্ধু সব, তার জন্য সব করতে পারি। এরপর অর্ণবও চলে গেল। রাইসা ডুকরে কেঁদে উঠল। মাহু কোনোরকম রাইসাকে ধরে বাসায় আনলো। কিছুক্ষণ পর রাইসা ভয়ে টেনশনে সেন্স হারায়।
এদিকে মাহি মায়াকে নিয়ে বাসায় আসে। গিয়ে দেখে এই সময় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সবাই মাহিমের কোলে মায়াকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। আশেপাশে তাকিয়ে দেখে রাইসা নাই, তাহলে মায়া কই থেকে আসলো? আর মায়া কত সুন্দর চুপচাপ আছে, একদম কান্নাকাটি নাই। এবার মারুফা চৌধুরী প্রশ্ন করেই ফেললো, বাবু মায়াকে আনলি যে, মায়ের মা কই? তাহলে কি কাল তুই ওই মায়ার জন্য পাগলামি করতেছিলি, কিন্তু কেন? এই মায়ার মাঝে কি পেলি? হ্যাঁ, মায়া মেয়েটা অনেক সুন্দর, কিন্তু ও তোর কাছে কেন? আমি ওরে রাইসার কাছ থেকে দত্তক আনছি। এখন থেকে এ তোমার নাতনি। আমি আর কথা শুনতে চাই না। ওর খাবারের ব্যবস্থা করো। মাহিম মিথ্যা বললো সবাইকে। তারপর মাহিম হনহন করে নিজের রুমে চলে গেল। এদিকে মাহির বারবার রাইসার ফোনে ফোন দিচ্ছে, কেউ ধরছে না। রাইসার সেন্স ফিরে রাত 12টার সময় দেখে মহুয়া ওর পাশে ঘুমিয়ে পড়ছে। মায়ার কথা মনে হতে রাইসা আবার ডুকরে কেঁদে উঠলো। ফোন হাতে নিল মায়ার ছবি দেখার জন্য। তখনই আবার মাহিরের ফোন আসলো। রাইসা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো, করেই ডুকরে কেঁদে উঠলো আবার। রাসু শান্ত হ। ভাইয়া বলল ও নাকি মায়াকে দত্তক আনছে, বাট আমি জানি সব মিথ্যা। চিন্তা করিস না, আমি তোকে তোর মায়া আর তোর অধিকার ফিরে দেব। কাঁদিস না, ঘুমাই পড়। এরপর মাহির ফোন কেটে দিল। রাইসা বুঝলো না কিসের অধিকারের কথা বললো মাহির। রাইসা মাঝে মাঝে মাহিমের ফোনে ফোন দেয়, কিন্তু মাহিম রিসিভ করে না। পরে ব্লক করে দেয় রাইসাকে। এর মাঝে আহাদের বিয়ে হয়ে যায়, তারপর মহুয়ারও বিয়ে হয়ে যায়। কোনো বিয়েতে উপস্থিত থাকতে পারেনি রাইসা। রাইসা তখন কাজের জন্য রাঙামাটি গেছিল। তবে পরে রাইসা বুঝলো এটা মাহিমের কারসাজি, কারণ ও থাকলে মায়াকে দেখতে পেত। প্রায় 3 মাস চলে গেল। রাইসা এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। তার বোন ফাতেমার বিয়ে দেওয়া হয়েছে। এই 3 মাসে রাইসা মাহিমের অফিসেও গেছে, কিন্তু অফিসে ঢুকতে দেওয়া হয়নি। এখন রাইসা কিছুটা নিজেকে মানিয়েও নিয়েছে। ও এতটুকু বুঝছে মাহিম অনেক জেদি। এর মাঝে খবর পেলেও মাহিম বিয়ে করছে আর মাত্র 7 দিন পর। রাইসার মনে কিছুটা আশার আলো ফুটলো, কারণ মাহিম বিয়ে করলে নিশ্চয়ই মায়াকে আর তার ওয়াইফ মানবে না। তার নিজের বাচ্চা না হতে অন্য একজনের মেয়েকে মানতে চাইবে না কখনো। অন্যদিকে আরেকজন এর মনে চলেছে অন্য একটা প্ল্যান। সে চায় রাইসার অধিকার আর সন্তান দুটাই রাইসা পেয়ে যাক। কোনো উপায় না পেয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। তার সবকিছুই প্ল্যানিং করলো। মাহিমের বিয়ের 3 দিন আগের কথা। হ্যালো, হ্যাঁ মাহুয়া, একটা হেল্প লাগবে তো, করতে পারবি? প্লিজ না করিস না। তুই একটু রাইসার বাসায় যাবি, খুব দরকার। দে আমার। কি রে, কি হয়েছে বল? এত অস্থির হচ্ছিস কেন? আর কি হেল্প নিবি? রাইসা তো মায়ার চিন্তায় দিন দিন পাগল হচ্ছে। তোর ভাই এমন কেন রে? শুনলাম বিয়ার 3 দিন পর। আমার সময় নাই, একটা কাজে যেতে হবে। তার আগে তুই রাইসার বিয়ের কাগজপত্রগুলো আমাকে এনে দে, রাইসা যাতে না জানে। হোয়াট? কি বলিস? ওর বিয়ের কাগজ তোরে দেব কেন? আর তুই কাগজ দেখলে পাগল হবি, তোর চোখ ছানাবোনা হয়ে যাবে। মাহুয়া, আমি যদি বলি সব জানি তাহলে? তুই কি চাস না রাইসা তার অধিকার ফিরে পাক? তার কি সংসার করার ইচ্ছে নেই? তার উপর এইভাবে মায়ের কাছ থেকে দূরে আছে। মানে তুই সব জানিস? আচ্ছা, আমি তো বাসায় আসছি, তোর ভাই ইনভাইট করছে। যাই হোক, বিকেলে দেখা করিস। আমি যাব। আমি আজ ডিউটিতে যাইনি, রাসুও নাই। এই সুযোগে কাজটা করব। ওকে দোস্ত, ধন্যবাদ। বাই। তাড়াতাড়ি করিস কিন্তু, বলে দিলাম। রাইসা অফিসের কাজ করছে, একটা কেস নেই। এদিকে রাইসা রুম থেকে বিয়ের সব কাগজপত্র মহা জোগাড় করে 2 কপি করে নেয়। তারপর বের হয় মাহিরের উদ্দেশ্যে। বিকালে রাইসার শরীর অনেকটা খারাপ। আজকে একটু দৌড়ঝাঁপ করছে একটা কেস নিয়ে, মার্ডার কেস ছিল সেটা। এসে শুয়ে পড়ছে রাইসা। এদিকে মাহি সেই 30 মিনিট থেকে বসে আছে, তাড়াতাড়ি করছে সে তার প্ল্যানে বের হবে। মহুয়া এখনো আসে নাই। একটু পর মহুয়া মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। সরি, আসলে এগুলো কপি করলাম, আবার বাসায় আসলটা রেখে আসলাম। এতে দেরি হয়ে গেছে, আসলটা আনি নাই। যদি টের পাই রাসু, সেজন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আসি, আমার কাজ আছে। রাসুকে তো আমার ভাবি বানাই নিয়ে যেতে হবে, সেই মিশনে নামছি। আর শোন, কালকে আমার বউকে দেখিস, দাওয়াত রইল। মানে তুই বিয়ে করবি নাকি যে তোর বউ দেখবো? আর তুই রাসুর জন্য এত কিছু করতেছিস কেন বলতো? আমি রাসুকে ভালোবাসতাম, বাসবো। তবে এইবার জাস্ট ফ্রেন্ড হিসেবে না হয় তাকে হেল্প করি। ওর জন্য তো এটা তো করাই যায়, কি বলিস? ভালোবাসিস তাই না খুব? যাক, বাদ দে। জানি না তুই কি করবি, তবে খারাপ কিছু করিস না। রাইসার অধিকারের দরকার নেই। ওর মায়াকে পেলেই ওই হ্যাপি, জানিস? মেয়েটার মায়া মায়া করে মাঝে মাঝে চিল্লাই ওঠে। চিন্তা করিস না,
আসি, আল্লাহ হাফেজ। কালকে হয়তো দেখা হবে আমাদের। লাভ ইউ দোস্ত, বাই। আর রাসুকে বলিস না কিছু। শোন প্লিজ একটা উত্তর দিয়ে যা। কি হলো আবার? তাড়াতাড়ি কর, সময় নষ্ট করা যাবে না, ফাস্ট। তুই কিভাবে জানলি রাইসা মাহিম ভাইয়ার বউ? মানে মাহিম ভাইয়ার সাথে রাইসার বিয়ে হয়েছিল? রাসু তো কাউকে বলেনি আমার জানা মতে। তোরে কবে বললো বল তো? সাদে মনে আছে সেই দিনের কথা? তুই আমাকে নিয়ে যাসনি, তখন সন্দেহ হয়েছিল। তোদের পিছু গেছিলাম, তখন রাইসা ভাইয়াকে বলেছিল, সব আমি শুনেছিলাম। যাকগে, বাই। মহার বাসায় এসে দেখে রাইসা এসে ঘুমাচ্ছে এই ভর সন্ধ্যাবেলা। গায়ে হাত দিয়ে দেখে জ্বর। কয়েকবার ডাকলো রাসু, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। সেজন্য রাসুর মাথায় জলপট্টি দিয়ে দিতে লাগলো। ওদিকে মায়া মাহিমকে জানালো তার আজকে একটু গ্রামের বাড়ি যাচ্ছে মায়ার নানুকে নিতে। মায়া না গেলে আসবে না, সেজন্য মাহি তার লোকদের ফোন দিয়ে সব প্ল্যান জানিয়ে দিল। মাহি নিজের মতো তৈরি হয়ে কাউকে কিছু না বলে চলে গেল। আজ মাহিমের মেহেদি সন্ধ্যা। এদিকে পিছে মায়া মহিমকে বারবার বলছে তার নতুন মামুনি চাই না, তার আগের মামুনি চাই। মাহিম কিছুটা বিরক্ত হয়ে মারুফা চৌধুরীর কাছে মায়াকে দিয়ে আসে। মেহেদি সন্ধ্যাতে অর্ণব মাহ সবাই আসে, সবাই মজা মাস্তি করতে ব্যস্ত। ওদিকে মায়া যে গ্রামে যাবে সেই গ্রামে গাড়ি যায় না, 20 মিনিট হাঁটতে হয়, তাই রাস্তায় গাড়ি রেখে যায়। সাথে তার এক ফ্রেন্ড থাকে। এদিকে মাহি সেই গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে বসে আছে। হঠাৎ মায়া দেখলো তার পেছনে কয়েকটা ছেলে। মায়া এবার কিছুটা ভয় পেয়ে যায়। তখন সব ছেলেগুলো এসে তাদের ঘিরে ধরে। মায়ের ফ্রেন্ড বারবার মায়াকে পালাতে বলছে। মায়া উপায় না পেয়ে সামনের কুড়ে ঘর দৌড় দেয়। মায়া বুঝতে না পেরে মাহিরের ওপর পড়ে যায়। তখন জোরে চিৎকার করে উঠে আশেপাশে গ্রামের মানুষজন জড়ো হয়। তখন সবাই ঘর থেকে মাহিরা মায়াকে বের করে আনে। সবাই ভাবছে মাহির মায়ের উপর জোর করছে। মাহিরের খারাপ উদ্দেশ্য ছিল তাই। সবাই মাহিরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে গ্রামের সবাই একটা সিদ্ধান্ত নেয় যে মায়ের সাথে মাহিরে বিয়ে দেবে। সবকিছু জোগাড়ও করে। মাহিরের মায়ের খেয়ে অবস্থা খারাপ, তবুও মাহির অনেক কষ্টে মুখ খুলে, দেখেন, আপনারা ভুল ভাবতেছেন। উনি গুন্ডার ভয়ে রুমে আসছিল, আর আমি আগে থেকে রুমে ছিলাম। এই গ্রামে আমার এক ফ্রেন্ডের বাসা, আমার ভাইয়ের বিয়ে, তাই আমার ফ্রেন্ডকে নিতে আসছি। সে বলল ওইখানে বসে থাক, আমি আসতেছি, আর কিচ্ছু না। মাহিরের কথা কেউ শোনে না। মায়ের ফ্রেন্ডের বলে সব, কিন্তু কেউ কিছু বিশ্বাস না করে ওখানে মায়া মাহিরের বিয়ে দেয়। মাহির তো মেয়েদের মতো কান্না করে দেয় আর বারবার বলতে থাকে, এই বুড়িকে আমি বিয়ে করব না, এই বুড়ির বয়স বেশি, এটা বুড়ি, আমি বিয়ে করব না। আম্মু, তোমার ছেলেকে সবাই বুড়ির সাথে ধরে পাকড়ে বিয়ে দেয়, তুমি বাঁচাও। মাহির আর এমন কান্নায় এবার গ্রামের মানুষজন ভাবলেও হয়তো ভুল করেছে ওরা, কিন্তু কিছু করার নেই। ততক্ষণে বিয়ে কমপ্লিট। মায়া এতক্ষণে কান্না করছিল। এবার মাহিরের এমন কথায় বোকা বনে চুপ থাকলো। ও মুখের ভাষা হারিয়ে গেছে। রাত তখন 1টা। সবাই মাহিরের খোঁজ করছে, কিন্তু মাহির বাসায় নেই। এদিকে রাইসার প্রচুর জ্বর, জ্বরের মধ্যে বারবার মায়া মায়া করছে। শেষে উপায় না পেয়ে মাহুয়ার মা মাহুয়াকে ফোন করে জানায় রাইসার জ্বর বেশি হয়েছে। মাহুয়া মাহিমের কাছ থেকে মায়াকে চায়, কিন্তু দেয় না। মাহুয়া বুঝলো মাহিম ছেলেটা যেমন পাষাণ, ঠিক তেমন জেদি, রাগী, একরোখা মানুষ, যা বলে তাই করে। এদিকে রাইসা এক পর্যায়ে আবার ঘুমিয়ে পড়ে। মাহুয়ার মা ওষুধ খাইয়ে দিচ্ছে। অন্যদিকে মাহির আর মায়ের ফ্রেন্ড মাহিদের বাসার উদ্দেশ্যে বের হয়েছে। মাহিরের মনে চলছে এখন অন্যরকম খেলা। মাহির জানে তার ভাই এসবে পাত্তা দিবে না, মায়াকে তাও বিয়ে করতে চাইবে। তাই মাহির এখন অন্য প্ল্যানটা নিয়ে বসে আছে। মাহিরের মুখে এক অমায়িক হাসি। সে তো মনে হয় কোনো অসাধ্য কাজ সাধ্য করছে। বাহ ভাই বাহ, তোদের বিয়েটা ভুলবশত হলেও আমারটা কিন্তু ভুলবশত না। আমি সবাইকে টাকা খাওয়াই এই কাজ করছি। তুই একটা মেয়েকে কষ্ট দিবি তা আমি হতে দেব না। তুই মায়ের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিছিস, এখন তোর কাছ থেকে তোর ভালোবাসা ছিনিয়ে নিলাম, কেমন লাগে দেখি। তবে তুই মায়াকে চাইলে দিব এক শর্তে, আমার কাছে তুই আমার রাসুর নয়নের টুকরা মায়াবতীকে আমার কাছে ফিরিয়ে দিবি, ব্যাস। মাহির নিজের মনেই নিজে এসে বিড়বিড় করে আর হাসে। পরক্ষণে পাশে মায়া আছে ভেবে এবার ন্যাকা কান্না করতে থাকে। আর বলে এই বুড়ি আমার বউ, আমার জিয়ে পড়ে আমি মুখ দেখামু কেমনে। মায়া না পারছে মাহিকে মারতে, না পারছে চুপ থাকতে। এক পর্যায়ে মাহিকে ধমক দেয় মাহি, চুপ হয়ে যায়। রাত 1টা। মাহির আর মায়া মাহিরদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। মায়া বলছে এসব গোপন রাখতে, কিন্তু মাহির তা তো করবে না। মাহির ভয়ে ভয়ে বাসার কলিং বেলে চাপ দেয়। তারপর দেখে তার মা মারুফা চৌধুরী এসে দরজা খুলেই মাহিরের গালে একটা চড় বসায়। মাহির এবার ভয় পেল। তার মা আবার সত্যিটা জানতে পারে নাই তো নাকি। পরক্ষণে তার মা চিৎকার করে বলে ওঠে, এত রাতে করেছিলিস?
মাহিম বুঝলো বাসায় না থাকায় এমন চর না জানি পরে কয়টা চর বসে। মায়ের বাসায় ঢুকে পিছে পিছে মায়াও প্রবেশ করে। এ সময় মায়াকে দেখে সবাই কিছুটা অবাক হলো। মায়াকে দেখে মাহিম এগিয়ে আসলো, সামনে মাহি দাঁড়ায়। মাহিম ভ্রু কুচকে মাহিরের দিকে তাকায়। মাহির কিছু না বলে মাহিরের সামনে তাকিয়ে আছে। এবার মাহিম কিছুটা বিরক্ত হয়ে মাহিরকে সরে আসতে গেলে শুনতে পায়, মায়া এখন আমার ওয়াইফ। আমি অন্য ছেলেদের মতো না যে আমার ওয়াইফের দিকে অন্য কারোর নজর সহ্য করব। ভাই, তুমি মায়ের দিকে একদম আগাবা না। মাহিমের পা চলা থেমে গেল। মাহিমের পা চলা থেমে যায়। এবার মাহিমের কিছুটা রাগ লাগে। মাহিরের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা অনেক জোরেই ছিল। মাহির থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। মারুফা চৌধুরী গিয়ে মাহিরকে ধরে উঠায়। সমস্যা কি তোর বলতো? একে তো বাসায় ছিড়িস না, তার উপর এই সময় উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিচ্ছিস। কিছুদিন ধরে দেখতেছি তোর মতিগতি অন্যরকম। সমস্যা কি তোর? আর মায়া, তুমি এই রাতে এখানে কি করো? ও তোমার ছোট ভাইয়ের বউ। আজকে বিয়ে করেছি আমরা, তো এ বাড়িতে থাকবে না তো কই থাকবে? সেজন্য এখানে আনছি ওরে। মাহিম এবার কিছুটা শান্ত হয়। সরু চোখে মাহিরের দিকে একবার তাকায়, একবার মায়ের দিকে। মাহিম এবার শান্ত হয়ে বসলো। কি হয়েছে বলো তো আমাকে? তোদের দেখে আমার ভালো লাগছে না। ব্যাপার কি? আমার সাথে কি তুই মজা নিস এই রাত্রে? তখনই মায়া দৌড়ে মাহিমের কাছে আসে। তারপর সবাইকে সবকিছু খুলে বলে মায়া। সবাই যেন সব শুনে পাথর হয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। মাহিমও যেন মুখের ভাষা হারিয়ে ফেলছে। মাহিরের সুযোগকে মুখ চালটা চেলে দেয়। মামুনি, আমিও কখনো এই বুড়িকে বউ হিসেবে মানব না। 2 দিন পর মাথার চুল পেকে যাবে। তাছাড়া আমার বড় ছেলে তো একটা বউ আছে, ওর সাথে মায়াকে মানাবে। মাহির কৌশলে মাহিমের আগেই বিয়ের কথা উল্লেখ করে দেয়। মাহির এবার মায়ের দিকে তাকায় নেকানাকা সুরে বলতে লাগলো, আচ্ছা মায়া বুড়ি, তুমি বলো, তুমি কি কারো সংসার ভাঙতে চাও? ভাইয়া একটা মেয়েকে বিয়ে করেছিল, সেটা ভুলবশত আমাদের বিয়ের মতো, কিন্তু সেখানে ভাইয়ার ভুলের জন্য ওই যে পিচ্চি মায়াকে দেখছো, ওর জন্ম। ভাইয়া যখন জানতে পারে মায়া ওর সন্তান, তখন রাইসের কাছ থেকে মায়াকে ছিনিয়ে আনে। মায়াকে দত্তক আনে নাই ভাইয়া। রাইসা বিছানায় পড়ে আছে। মায়ার চিন্তায় মেয়েটা শেষ। মাহিরের কথায় মায়া মাহিমের দিকে দূরে সরে আসে। মারুফা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে মাহিমের গালে পরপর 2টা থাপ্পড় মারে। মাহিম এত বড় কথা সবার থেকে লুকিয়ে রাখলো, তারপর একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করলো, যেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। মাহির দৌড়ে নিজের রুম থেকে মাহিরের বিয়ের কাগজপত্র এসে মারুফা চৌধুরীকে দেখায়। মাহির সত্যি বলছে, সেটা বুঝতে বাকি রইল না কারো। এবার মারুফা চৌধুরী বাচ্চা মায়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। বলে যায় যে মায়া আর মাহির আজ থেকে একসাথে থাকবে, বিয়ে যখন হয়েছে। ছি মাহিম, তুমি এতটা নিজ জানতাম না। আমি ভাবছি মেয়েটা তোমাকে চায় না, তুমিও মেয়েটাকে চাও না, কিন্তু এখানে দেখি সব উল্টা। তুমি কিভাবে একটা মেয়েকে তার মার কাছ থেকে আলাদা করতে পারো? আমি না হয় এই বুড়িকে নিয়ে সংসার করব। আমার আবার মন অনেক বড়। চলো রুমে চলো। সবাই তার নিজের রুমে চলে গেল। মাহিমে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি হয়ে গেল? তার মাথার উপর দিয়ে সব কিছু গেল। ধরম করে বসে পড়লো মাহিম। আসলে কি তার সব জেদ? সকালে মাত্র ঘুম থেকে উঠলো রাইসা। শরীর ব্যথা করছে তার, জ্বর অনেকটা কমেছে, তবে মাথা ব্যথা কমে নাই। এর মাঝে কানের কাছে ফোনটা বেজে যাচ্ছে অনবরত। রাইসা ফোন হাতে নিয়ে দেখে রং নাম্বার, তাও ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইসা, আমি মাহিমের মামুনি। তুমি যত তাড়াতাড়ি আসতে পারো বাসায় আসো আমাদের। মায়া অসুস্থ হয়ে পড়েছে অনেক। মারুফা চৌধুরী আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। রাইসা ধরপড় করে নিজের জামা চেঞ্জ করে কাউকে কিছু না বলে দৌড়ে বের হলো বাসা থেকে। রাস্তায় গাড়ি নিয়ে তাড়াতাড়ি মাহিমদের বাসায় আসলো। রাইসার শরীর টলটল করছে, তবুও যেন মায়াকে পেলে ঠিক হয়ে যায় সে। রাইসা বাসায় ঢুকে চোখ পড়লো মাহির দিকে। মায়া মাহিরের সাথে খেলছে। রাইসা এদিকে যাবে, হুট করে মারুফা চৌধুরী এসে রাইসার গালে একটা চড় বসিয়ে দেয়। রাইসার শরীর অনেক দুর্বল হওয়ায় পড়ে যায় নিচে। মারুফা চৌধুরী এবার কিছুটা নরম হলো। রাইসার হাতে হাত রাখতে দেখে জ্বরে গা গরম হয়ে গেছে। তিনি রাইসাকে উঠায় সোফায় বসালো। বুঝলো রাইসা মায়ের অসুস্থ হওয়ার কথা শুনে চলে এসেছে, তাই তিনি জ্বরের মেডিসিন খাইয়ে দিল। এর মাঝে মায়া দৌড়ে রাইসার কাছে আসে। মায়াকে এতদিন পর পেয়ে রাইসা জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ের মুখে একের পর এক চুমু দিতে লাগে। সরি মা, রাগ লাগছিল, তার জন্য তখন চটটা দিয়েছি। তুমি জানো না নিজের অধিকার কখনো ছাড়তে নেই। আর তুমি আমাদের কাউকে বলনি কেন তোমার আর মাহিমের বিয়ের কথাটা? আমরা কি কিছু বলতাম তোমাকে?
আসলে আন্টি, যে চায় তার উপর অধিকার ফলানো উত্তম। আপনার ছেলে তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি কিভাবে নিজের অধিকার চাইবো আপনি বলেন? রাইসা মায়ের কথা শুনে কিছুটা অবাক হয়। এই মেয়ে সব কি বলে? পরক্ষণে বুঝলো সবাই সবকিছু জানলো কি করে। এর মায়া তো সুস্থ আছে, তাহলে কি হয়েছে এ বাড়িতে? দেখো যা হবার হয়েছে। আর এই যে মায়া, কে দেখছো? কাল ওর আর মাহির এর তোমাদের মতো অ্যাক্সিডেন্ট ভাবে বিয়ে হয়েছে। তারপর মাহির আমাদের সব কিছু খুলে বলে তোমার আর মাহিমের বিয়ের কথা। আজ গায়ে হলুদ, কাল বিয়ে। এখানে তোমার সাথে মাহিম আর মায়ার সাথে মাহিরের বিয়ে হবে। অনুষ্ঠান করি। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবা, আর তোমার বাবা মাকেও আমি আসতে বলেছি। যাও, মায়া আর তুমি এই 2 দিন এক রুমে থাকবা, আর তোমার মেয়েকেও নিয়ে যাও। মহুয়ামা, যাও ওই রুমটায় এদের নিয়ে যাও। রাইসা কিছু না বলে রুমে গেল। শরীর খারাপ হওয়া শুরু হয়ে গেল। তার বুকের ওপর মায়া গুটিসুটি করে বেয়ে মেরে শুয়ে পড়েছে। মেয়েটা কতদিন পর তার মামুলিকে পেয়েছে কাছে। রাইসা এরপর মেয়েকে প্রশ্ন করলো, তোমার কি মায়া ছাড়া আর কোনো নাম নাই আপু? আমার মেয়ের নামও মায়া, তোমাকে তো আর মায়া বলা যায় না বলো। আর তুমি এখন হাজার হলেও আমার দেবরের বউ। ওকে আরোহী। কিছুক্ষণের মাঝে আরোহীও ঘুমিয়ে পড়লো। রাতে হয়তো কারো ঘুম হয়নি। রাইসা চোখ বন্ধ করে আছে। রাইসার ঘুম ধরলো না। রাইসা বুঝলো কেউ রুমে আছে। চোখ খুলে দেখে মাহিম। রাইসা চোখ খুলতে দেখে মাহিম কিছুটা ভয় পেল, তবে কিছু না বলে চলে যেতে নাই। রাইসা বুঝলো মাহিম কেন আসছে, তাই রাইসা বলতে লাগলো, মায়া ঘুমিয়েছে। ঘুম থেকে উঠলে আমি আপনার কাছে দিয়ে আসব। এখন আসতে পারেন। আর কার রুমে আসলে নক করতে হয় এটা একটু মাথায় রাখবেন। তার উপর এটা 2টা মেয়ের রুম। এত কথা বলো কোন দুঃখে? আমার দায় পড়ছে এই রুমে আসার। শুধু মায়ের জন্য আসলাম, নয়তো তোমার কাছে আসার ইচ্ছা ছিল না আমার। আমার শাশুড়ি মা হয়তো বলেছে একজনকে বাচ্চা না দিতে। বলছে আমার আশেপাশে আসলেই বলে দিতে। তো আপনি একটু সাহায্য করবেন। মাহিম তাড়াতাড়ি রুম থেকে চলে যায়। রাইসা ফিক করে হেসে দেয়। সকালে না খেয়েছিল রাইসা। আরোহী দুপুর দিকে দুজনের ঘুম ভাঙে। উঠে আরোহী ফ্রেশ হয়ে নেয়। ওর মা বাবা সবাই আসছে, আর মাহু আর রাইসা সব জামা কাপড় নিয়েও এসেছে। মাকে কোলে নিয়ে নিচে যায় সবাই। বসে আছে খাবার নিয়ে। রাইসা তার শাশুড়ির পাশে বসে। মামুনি বাবাই বাবাই যাবো যাবো বাবাই যাবো করে বলে বেড়াচ্ছে। বাবাই খাইয়ে দিবে তোতলাতে তোতলাতে বলল মায়া। মায়া, দিদুন এখানে আসো, আমি আজকে খাইয়ে দিব। বাবাই পচা, তোমার বাবাই মামুনিকে কষ্ট দিছে। আসো দিদুন, আমার কাছে আসো। মাহিমের দিকে রাগি চোখে তাকিয়েই বলল, না, আমি বাবাইয়ের কাছে যাব। বলে মায়া কান্না শুরু করে দেয়। মাহিম আর মামুনির ভয় মায়াকে কোলেও নিতে পারছে না। মাহিম মাথা নিচু করে খাবার খেয়ে যাচ্ছে। মায়ের কান্না রাইসার মেজাজ গরম হয়ে যায়। সে চিল্লিয়ে ওঠে, সমস্যা কি আপনার মিস্টার মাহিম? মায়া এত কান্না করছে, এখন ওরে নিতে ইচ্ছে করছে না আপনার? আগে আমার থেকে তো ছিনিয়ে আনছিলেন, আর এখন আমি নিজে দিব, সেজন্য কি নিতে মন চাচ্ছে না নাকি? অনেকটা রেগে চিল্লিয়ে বলল রাইসা। রাইসার এমন ধমকে মাহিম তহতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে মায়াকে কোলে নেয়। মায়া ধমক শুনে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কিছুক্ষণ পর মাহিম মায়ের কান্না থামিয়ে খাইয়ে দেয়। এরপর মাহিম মায়াকে নিয়ে উপরে যেতে চাইলে মারুফা চৌধুরী মায়াকে কেড়ে নেয়। মাহিম রাগ দেখায় নিজের রুমে যায়। সন্ধ্যায় গায়ে হলুদ সবাই সাজুগুজু নিয়ে আড্ডায় ছবি তোলায় মেতে উঠলো। ভালোভাবে মেয়েতে অনুষ্ঠানে শেষ হলো। রাত পার হয়ে দিন হলো। মানুষজন আসতে লাগলো। সবশেষ বিয়ে কমপ্লিট হলো। আবার নতুন করে রাত 12টা। মাহিরের রুমের সামনে তার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। মাহিরও সেও বলছে তোর উপর ওর বাসর করার শখ নাই, টাকাও দিবে না। সবশেষে মারুফা চৌধুরী ঝাড়ি খেয়ে টাকা দিয়ে রুমে ঢুকে পড়লো। এদিকে মাহিম মায়াকে রাইসার দিকে নিয়ে নিজের রুমে যেতে লাগলো। তখন মারুফা চৌধুরী বলে, আবার কি একটা বাচ্চা জন্ম দেওয়ার শখ জাগছে? রাইসা তোর কাছে থাকবে না, ও আমার সাথে থাকবে। মায়াকে দে। মারুফা চৌধুরীর এমন কথা মানে মাহিম বুঝলো। পরক্ষণে লজ্জায় মাথা নামিয়ে নিল। এদিকে রাইসার অবস্থা খারাপ। শাশুড়ি হিসেব কি বলে, কিন্তু মায়া জেদের কাছে কেউ পড়ল না। রাইসা আর মাহিমের মাঝখানে মায়াকে শুয়ে দেওয়া হলো। মাহিম মায়াকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে, আর রাইসা তার মতো অন্যদিকে ফিরে ঘুমায়। মাহির আর আরোহী। মাহির ফ্রেশ হয়ে দেখে আরোহী আয়নার সামনে বসে আছে। মাহির কিছু না বলে বিছানায় গিয়ে গায়ে লিয়ে দেয়। আরোহী এসে পেছন থেকে মাহিরকে জড়িয়ে ধরে। মাহির ভয়ে ভূত ভূত করে চিল্লায়। আরোহী চোখ গরম করে তাকালে মাহির ভয়ে ভয়ে বলে, আসলে তুমি জড়ায় ধরছো, বিশ্বাস হচ্ছে না, তাই ভয় পেয়ে চিল্লিয়ে উঠি। ওয়েট, কি ব্যাপার বলো তো, জড়ায় ধরছো কেন? দেখ, আমি জানি এইভাবে দূরে দূরে থাকলে আমাদের সম্পর্ক কখনোই ঠিক হবে না,
তাই আমি চাই একটা বাচ্চা নিতে। তাহলে আমার তোমার সাথে সংসার করতে মন বসবে। হ্যাঁ, কি বলো? সম্ভব না। ওয়েট, বুঝলাম তুমি সব ঠিক করতে চাও। তাহলে শোনো একটা কথা, আমাদের বিয়ে অ্যাক্সিডেন্ট না, আমি এসব প্ল্যান করে করছি শুধুমাত্র রাইসাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখন বলো, সব ঠিক করবে? কি ভাবছো তুমি যে সব ভুল করে হয়েছে? না, সব আমার প্ল্যান ছিল। রাইসা কষ্ট পাবে তা হতে দিব না আমি, কখনো না। কি? ও আচ্ছা, যা হবার হয়েছে, এতে তো আর কিছু করার নাই। রাইসাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, অনেক। সেজন্য তো রিস্ক নিয়ে ওদের দুজনকে এক করলাম। এর জন্য কি কম সমস্যা হয়েছে? মায়েরও খাওয়া লাগলো। মাহি, আমি একটা বাচ্চা চাই। সম্পর্ক ঠিক করব আমি। আমি বাচ্চা মেয়ে না যে স্বামী থাকতে অন্য কোনো পুরুষের কথা ভাববো। মাহিম আমার অতীত এখন। প্লিজ মাহিম, না করো না। মাহি শেষে আরোহীর কথাই রাখলো। তারা এক হলো দুজনে। তবে এতটুকু বুঝলো আরোহী কাছে মাহিমের জন্য। এদিকে মাহিমের বুকের শান্তিতে ঘুমিয়ে আছে মায়া। রাইসা উঠে নিচে গেল। এভাবে চলতে লাগলো তাদের সংসার। এখনও রাইসা মাহিমকে মেনে নেয় নাই। মাঝখানে তাদের দেয়াল হয়ে মায়া আছে। মাহিম অনেকবার রাইসাকে সরি বলেছে, কিন্তু রাইসা এতে পাত্তা দেয়নি। বিয়ে 2 মাস পর সবাই জানতে পারে আরোহী প্রেগনেন্ট। রাইসার জন্য মাহির এত কিছু করলো সেটা রাইসা কখনো টেরই পেল না। বিয়ের 5 মাস পর রাইসা মাত্র ফ্রেশ হয়ে কাছের বিছানায় গায়ে নিয়ে দেয়। পাশে দেখে মায়া নেই। বুঝলো আরোহী নিয়ে গেছে। মাঝে মাঝে আরোহী মায়াকে নিয়ে যায়। রাইসা জানে আরোহী চায় মাহিমের রাইসার সম্পর্ক ঠিক হোক, এজন্য মায়াকে রাইসার কাছ থেকে মাঝে মাঝে নিয়ে যায়। কিন্তু মাহিম রাইসার কাছে আসলে রাইসা বকাবকি করে দূরে সরিয়ে দেয়। মাহিমও বিরক্ত হয়ে আর কাছে আসে না। মাহির কিছুক্ষণ পরে রুমে আসে, দরজা লাগায়, রাইসার পাশে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর রাইসা বুঝতে পারলো মাহিম তাকে জড়িয়ে ধরছে, তবে রাইসা কিছুই বলল না। একটু পর রাইসার ঘাড়ে গরম পানি অনুভব করলো। বুঝলো মাহিম কান্না করছে। রাইসা জানে এই 5 মাসে মাহিম তাকে পাগলের মতো ভালোবেসেছে। রাইসা বেশ কিছুদিন থেকে মাহিমকে এড়িয়ে গেছে, এটা হয়তো মাহিম মেনে নিতে পারেনি। রাইসা মাহিমের দিকে তাকালে মাহিম তাড়াতাড়ি অন্যদিকে মুখ করে, যাতে রাইসা আর কান্না টের না পায়। রাইসা মুচকি হেসে মাহিমকে তার দিকে করায়। মাহিম এবার জোরেই কান্না করে দেয়। রাইসা মাহিমের ঠোঁটে ঠোঁট ডোবায়। সকালে রাইসা মাত্র গোসল করে বের হয়। মাহিম গিয়ে পেছন থেকে রাইসাকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর সবাই আড্ডা দিয়ে নিজের ঘরে যায়। তখন আরোহী পেছন থেকে বলল, যাক, তাহলে আজকে মায়াকে তোমাদের থেকে সরানোটা সার্থক হয়েছে। মাহিম, আরোহী, মায়া 3 জন এক হলো। পূর্ণতা পেল তাদের ভালোবাসা। ঠিক হলো সম্পর্ক তাদের। সন্ধ্যায় মাহিম বারান্দায় মায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাইসা মাহিমের পেছন থেকে জড়িয়ে নিয়ে বলতে লাগে, মিস্টার মাহিম, আপনি আমার ক্রাশ ছিলেন জানেন, এখন নিজের জামাই বানায় নিলাম। মাহিম রাইসাকে তার বাহুতে জড়িয়ে নিয়ে কানে ফিসফিস করে বলতে শুরু করে, আমি আসক্ত আমার মায়ার প্রতি ও মায়ার মামনির প্রতি, গভীরভাবে আসক্ত।